আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি পাভেল, আশা করি মনে আছে। তো আজকে আমাদের দ্বিতীয় লেকচার, এবং এটা কিসের লেকচার সেটা তোমরা জানো, সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও প্রজনন নামের বিজ্ঞানের তোমাদের যে প্রথম অধ্যায় সেটা নিয়ে আলোচনা। তো প্রিভিয়াস লেকচারের কিছু এমসিকিউ দিয়ে আমরা শুরু করতেছি। এমসিকিউ মানে হচ্ছে বলতে পারো যে টিক চিহ্ন যে তোমাদের পরীক্ষাতে আসে, সেগুলোর কয়েকটা প্র্যাকটিস করব। চলো প্রথম প্রশ্ন দেখি আমরা। প্রথম প্রশ্ন আমাদের বলতেছে যে জীবের একক বৈশিষ্ট্য কোনটি, বা সরি, জীবের একটি বৈশিষ্ট্য কোনটি। তো একটা বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে। তো অনেকে ক নাম্বার দেখেই খাদ্য গ্রহণ, হ্যাঁ জীব খাদ্য গ্রহণ করে। দেখো, একটা হয়েছে দেখে উত্তর ওইটাই হবে, ব্যাপারটা এমন না। আমরা খুব সতর্কতার সাথে অন্য অপশন গুলাও দেখবো। যেমন জীবের একটা বৈশিষ্ট্যের কথা চিন্তা করলে জীবের বৃদ্ধিও জীবের একটা বৈশিষ্ট্য, জীবের প্রজনন এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে উত্তর আমাদের ঘ নাম্বার, মানে সবগুলো। তো পরবর্তী প্রশ্নতে যাই। নিচের কোনটি জীব নয়? এটা খুবই সহজ, আশা করি তোমরা পারবা দেখা মাত্রই। গরু এটা জীব, গাছ জীব, পাথর এটা কি জীব? গতকাল এটাতেই উদাহরণ দিয়েছিলাম, তো পাথর এটা জীব না। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, মানুষ তো অবশ্যই জীব। পরের প্রশ্ন, জীবের আকার বড় হওয়াকে কি বলে? এটা কি বৃদ্ধি, প্রজনন, চলন না খাদ্য? উত্তর যেহেতু দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে এ নাম্বার অপশন, তো বৃদ্ধি। জীবের আকার বড় হওয়াকে বৃদ্ধি বলে। কিন্তু অন্যান্য অপশনগুলো আমাদেরকে জানতে হবে। প্রজনন কি? প্রজনন কি ছিল? তোমাদের কি মনে আছে যে জীব তার অনুরূপ যে জীব সৃষ্টি করে, এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। মানে খুব সংক্ষেপে বলতে চাইলে একটা পাখি, ধরো এটা একটা পাখি, সেই পাখি কি করবে? ডিম দিবে, সেই ডিম থেকে ছোট্ট পাখির ছানা হয়। তো সেই পাখির ছানা হইলো মানে যে তোমার হচ্ছে পাখি থেকে বা মুরগি থেকে যে নতুন ছানা বা ছোট মুরগি তৈরি হলো, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই ছিল প্রজনন। আশা করি বুঝছো। না বুঝলে এই যে আজকে যখন আরো বই লাইনগুলা পড়াবো তখন বুঝতে পারবা। আচ্ছা, চলন মানে হচ্ছে বেসিক্যালি চলাফেরা করা। তুমি তোমার কথাই চিন্তা করতে পারো যে তুমি তো চলাফেরা করতে পারো, তো জীবের আকার বড় হওয়া আর চলাফেরা করা দুইটা তো মিললো না, এই কারণে এই অপশনটা হয়নি। আর চতুর্থ অপশন হচ্ছে খাদ্য। তো জীবের আকার বড় হওয়াকে তো নিশ্চয় খাদ্য বলে না। জীব বড় হয় বা আকার বড় করে কিভাবে? খাদ্য গ্রহণের মাধ্যমে। সেই জন্য আমাদের প্রথম অপশনটা সঠিক। নিচের কোন প্রাণী ডিম পারে? গরু ডিম পারে? উত্তর হচ্ছে না। ছাগল কি পারে? না, আমি তো দেখিনি। তো সি নাম্বার অপশন মুরগি, হ্যাঁ মুরগি ডিম পারে। আমরা গত এমসিকিউ বা আগের এমসিকিউটাতে এটা আলোচনা করলাম। বিড়াল ডিম পারে না, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। উদ্ভিদ সাধারণত কি দিয়ে প্রজনন করে? উদ্ভিদ কি দিয়ে প্রজনন করে আমরা কি দেখছিলাম? হ্যাঁ, উদ্ভিদ পাতা দিয়েও প্রজনন করে, এই কথাটা সত্য, কিন্তু সাধারণত কি দিয়ে প্রজনন করে? উত্তরটা হচ্ছে বীজ দিয়ে। পাতা দিয়ে প্রজনন করে কারণ তোমরা যারা পাথরকুচি গাছের নাম শুনে থাকছো, আহ সেই গাছটা কেমন, যে জাস্ট পাতা যদি নিচে পড়ে যায় ওই পাতা থেকে নতুন একটা পাথরকুচি গাছের জন্ম নেয়। তো তার মানে পাতা দিয়েও সম্ভব, কিন্তু সাধারণত বলছে মানে সবচেয়ে বেশি কোনটা দিয়ে হচ্ছে প্রজনন হয়? উত্তর হচ্ছে বীজ। যেমন আমরা দেখছিলাম যে ছোলা বুট থেকে ধীরে ধীরে ছোলা গাছে পরিণত হবে। যদি মনে নাও থাকে আজকে সম্পূর্ণ ক্লাস করার পর আবার মনে পড়ে যাবে ইনশাআল্লাহ। আর পানি দিয়ে তো না, বাতাস দিয়েও না। পানি বা বাতাস এগুলো উদ্ভিদের প্রজননে সাহায্য করে। সেটা কিভাবে যদি একটু বলি। আহ আমরা তো ফুল দেখছি বিভিন্ন, তাই না? তো এই ফুলে দেখবা যে ধরো এরকম যদি চিন্তা করি, অনেক ফুলে দেখবে এরকম, এগুলা আমি যেগুলা দিচ্ছি, ধরো এগুলা হচ্ছে রেণু বলে। তো এই রেণুগুলা বাতাস বা অনেক সময় পানির মাধ্যমেও আহ ছড়ায় অন্য ফুলে। যখন অন্য ফুলে ঠিক এইরকম একটা আমি আঁকাই দেখাই, ধরো এটা একটা ফুল, আহ এই ফুলেতেও ওই সেম ভাবে আছে। তো বাতাস, ধরো বাতাস আসছে, বাতাস থেকে কিছুটা রেণু এভাবে 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 ছড়ায় যখন অন্য ফুলে, এখানে ধরো থাকবে গর্ভমুণ্ড, এখানে গিয়ে যখন মিলিত হবে তখন এই ফুলটা এইখান থেকে ফল সৃষ্টি করবে, অথবা এইখান থেকেই কোনো একটা মাধ্যমে, কোনো একটা মাধ্যম বলতে এর যে বীজস্থলি থাকবে ওইখানে বীজ উৎপন্ন হবে এবং সেই বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে। তো এটা যদি এখনো না বুঝে থাকো কোনো সমস্যা নেই, পরবর্তীতে ভালোভাবে বুঝতে পারবো। চলো নেক্সট ক্লাস,
মানে আমরা মূল পড়ার টপিকে চলে যাই। আজকে আমাদের মূল বই পড়ার কথা ছিল, তো সেটাতেই যাই। চলো শুরু করি। আচ্ছা, এই যে এতদূর পড়াইছিলাম এগুলা মিশায় দেই, যেহেতু আমরা আজকে নতুন করে দেখবো। তো মূল পড়াতে চলে আসলাম, চলো শুরু করি। তো জীবের বৃদ্ধি ও প্রজনন, আমরা বৃদ্ধি কি, জীব কি, প্রজনন কি সব শিখে আসছি কিন্তু গত লেকচারে। এখন আজকে শুধু সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব দ্রুত। তো প্রথম টপিক হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম হচ্ছে, দেখো এখানে বলে দিছে এই এতটুকু তোমরা মুখস্থ করবা। একদম আমি যেগুলোতে স্টার দিয়ে দিব সেগুলো একদম মুখস্থ সহ বুঝতে হবে, ঠিক আছে? তো চলো পড়ি। বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। তাহলে বীজ থেকে নতুন চারা গাছ, বীজ কি? বীজ হচ্ছে যেটা হচ্ছে ফলের ভিতরের একদম অংশ থাকে, ওইটাই হচ্ছে বীজ। যেমন তোমরা যদি আমের কথা চিন্তা করো, আচ্ছা তোমাদের মনে হয় এটা ছবি আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমের ভিতরে কি রসালো একটা অংশ থাকে, কিন্তু রসালো অংশের মধ্যে শক্ত যে একটা অংশ হয়, ওইটাই কিন্তু আমের বীজ। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বীজ দেখা যায়। আহ আমরা তো এখন তো রমজান মাস চলে, যারা রমজান মাসে ভিডিওটা দেখতেছো অবশ্যই তারা বুঝতে পারবা। আমরা ছোলা বা বুট খাই না? তো এই ছোলার যে অংশটা ওইটা হচ্ছে ছোলা গাছের ক্ষেত্রে ছোলার বীজ। তো ওইটা তো আমরা সহজেই চিনতে পারবো। তো সেই বীজ থেকে কি হয়? আচ্ছা, আমরা এই পেজে ছিলাম। তো সেই বীজ থেকে যখন নতুন চারা গাছ জন্ম নেবে সেই প্রক্রিয়াটা হলো অঙ্কুরোদ্গম। তো তোমার পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে যে অঙ্কুরোদ্গম কি, তখন তুমি সরাসরি এই লাইনটা লিখে দিবা। তো অঙ্কুরোদ্গম মানে অঙ্কুরোদ্গম কখন হয়, মানে এটা কি কাজে লাগে? সেটা হচ্ছে উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অঙ্কুরোদ্গম। প্রজনন মানে কি ছিল? যে একটা জীব বা জীবিত জিনিস ঠিক তার অনুরূপ, মানে একই রকম অন্য যে জীব তৈরি করে, সেটাই ছিল প্রজনন। তো বীজ থেকে কি হচ্ছে? নতুন যে ওই চারা গাছ হচ্ছে, অর্থাৎ ছোলা গাছ হচ্ছে, এটাই তো ওর জন্য বংশ বিস্তার, তাই না? তো এটাই তো উদ্ভিদের জন্য প্রজনন, এই কথাটাই বলছে। তো এরপরে আমরা আচ্ছা একটু জুম করি। একটু অপেক্ষা করো, দুঃখিত সময় লাগার জন্য। আচ্ছা, তো দেখো এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা আমি আবার সাইডে যদি আঁকাই, মানে এখানে মূলত একটা, যে কোনো একটা, এটাকে বলে গ্লাস। তো এই গ্লাসের মধ্যে কি করছে, যে একটা কাঠ দিছে, মানে কাঠ বা ছোট স্কেল, তোমাদের স্কেল চিন্তা করতে পারো, কাঠের স্কেল। তো সেখানে এইখানে একটা বীজ দিছে, ধরো এটা একটা বীজ, এইটা একটা বীজ, এইটা একটা বীজ। তো তিনটা বীজ দিছে। এই বীজগুলা আবার পানি, এইভাবে এইভাবে পানি দেয়া, ঠিক আছে? এই নীলগুলা পানি, ঠিক আছে? তো এখানে যেটা ঘটনা, যে এই বীজটা 1 নাম্বার বীজ চিন্তা করি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এইখানে যে ঘটনাটা ঘটে, আমরা যখন এটা পর্যবেক্ষণ করব তখন যেটা দেখতে পাচ্ছি, যে এইখানে আবার পাতা হয়েছে। এই দ্বিতীয় বীজটাতে পাতা সহ দেখতে পাচ্ছি। শুধু পাতায় কি দেখতে পাচ্ছি? এই যে দেখো এখানে একটা শেকড় আছে। আচ্ছা, আমি তাহলে ব্যাখ্যা করি এখানে মূল কি ঘটনাটা হচ্ছে। এখানে তিনটা বীজ দ্বারা আমরা পরীক্ষা করে দেখতেছি যে একটা বীজ থেকে আমরা কি শিখতেছিলাম, অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কি? বীজ থেকে চারা গাছ জন্মানো। চারা গাছ হইতে হলে কি, তার পাতা হতে হবে। তো আমরা কি দেখতেছি, যে তিনটা বীজ আছে, তৃতীয় নাম্বার যে বীজ, এই বীজে কোনো রকম পাতা বা শেকড় দেখতে পাচ্ছি না। শেকড় বা যেটাকে বলে উদ্ভিদের মূল, তো সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 নাম্বারটাতে দেখতে পাচ্ছি। এখানে পাতাও দেখতে পাচ্ছি, আবার শেকড়ও দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা চারা গাছে পরিণত হওয়ার জন্য উপযুক্ত বীজ। আর 1 নাম্বারটাতে, এটাতেও ঠিক 3 নাম্বারটার মতো কোনো রকম কিছু হয় নাই। তো কেন হচ্ছে না? দেখো, আমরা যখন সামনে পড়বো তখন জানতে পারবো যে অঙ্কুরোদ্গমের জন্য আমাদের যা যা প্রয়োজন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একদম খেয়াল করো, তিনটা জিনিস আমাদের প্রয়োজন। এক হচ্ছে আলো, 2 নাম্বারটা হচ্ছে পানি, 3 নাম্বারটা হচ্ছে বাতাস। তো আমাদের তিনটা জিনিস প্রয়োজন, তাই না? তো এখন আমরা এখানে দেখি তো কোন বীজটা তিনটা জিনিসই পাচ্ছে। চলো আমরা যেহেতু এখন এটা থেকে শেখার চেষ্টা করি, চলো। তো প্রথম বীজটা দেখি, চলো।
যে এই বীজে কি কি পাচ্ছে দেখো তো। এই বীজে বাতাস পাচ্ছে, কারণ বাতাস তো এমনিতেই খোলা জায়গাতে তো আছেই, অবভিয়াসলি এটা বাতাস পাচ্ছে। তার মানে আমাদের প্রথমবার চিন্তা করতে পারো এইটা পাচ্ছে। এ কি পানি পাচ্ছে? উত্তর হচ্ছে না। এ কি আলো পাচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তো আলো আর বাতাস পাচ্ছে, কিন্তু এ পানি পাচ্ছে না। তাহলে কি এই বীজটা অঙ্কুরোদ্গম হবে? কারণ আমরা কি শিখে আসলাম যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আলো, একটা পানি, আর একটা হচ্ছে বাতাস। তো আলো, বাতাস এবং পানির মধ্যে যেহেতু একটা জিনিস এ পাচ্ছে না, তাই এই যে বীজটা অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব না। তো দ্বিতীয় নাম্বারে যে বীজটা রয়েছে, দেখো এই যে সে পানি পাচ্ছে, আবার সে এখান থেকে ধরো সূর্যের আলোও পাচ্ছে, আবার সে তো বাতাসেও কিছুটা রয়েছে, তো এ অবশ্যই বাতাস পাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না এই তিনটা জিনিসই পাচ্ছে? তিনটা জিনিস পাইলে কি আমাদের আর কোনো বাধা আছে? তাহলে আমাদের কি ঘটবে? বীজের অঙ্কুরোদ্গম ঘটবে। তো অঙ্কুরোদ্গম ঘটলে কি হবে? এই বীজ থেকে নতুন চারা গাছ সম্ভব, এবং আমরা সেইটাই দেখতে পাচ্ছি যে এখান থেকে পাতা বের হয়েছে। আমি যেটা এখানেও আঁকানোর চেষ্টা করছি, যদিও আঁকানোটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ৩ নাম্বার বীজের কথা চিন্তা করি। ৩ নাম্বার বীজে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হ্যাঁ, এখানেও আলো আসতেছে, পানির মধ্য দিয়েও কিছুটা আলো যায়। আবার এখানে পানি পাচ্ছি, আর আলো পাচ্ছি, কিন্তু এখানে কি কোনো বাতাস পাচ্ছি? উত্তর হচ্ছে না। তাহলে এই বীজ কি অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব? তোমরাই কমেন্টে জানাবা। চলো আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এখানে ওইটাই সারসংক্ষেপ যেটা, ওইটাই বলা আছে, তোমরা নিজেরা পড়বা, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এখানে যেটা মূল লাইন, যে দেখো প্রথম তাপ, আলো আর বাতাস, এই তিনটা জিনিস প্রয়োজনীয়। আর এটা দেখো যে যে কোনো একটি অনুপস্থিতিতে যথাযথ অঙ্কুরোদ্গম হয় না। তো আমি এটাই বুঝাইছি, তো এই কারণে তোমরা পড়ে নিবা। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি। গত ক্লাস যদি দেখে থাকো তাহলে বৃদ্ধি নিয়ে আশা করি আর বলার কিছু নাই। তারপরে বই থেকে চলো আমি তোমাদের মতো করে পড়ায় দিচ্ছি। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। আচ্ছা, এই লাইনটা আমি তোমাদেরকে খুবই সুন্দর করে এক্সপ্লেইন করব এখন। কেননা হয়তোবা আমার বিশ্বাস তোমরা ছোট বয়সে ওইভাবে জানো না। আমি একটা চিত্র নেই। আচ্ছা, এখানে হয়তো গত ক্লাসে আমি কিছু না কিছু বলছিলাম। আমরা এখন যেটা করব, আমি চিত্র আঁকাইতে চাইছিলাম, কিন্তু দরকার নাই, আমি এই চিত্র থেকেই বলবো, কারণ আমার চিত্র আঁকানো অতটা ভালো হয়নি। হয়তো খাতা থাকলে ভালো হইতো। চলো দেখি, কথা না বাড়ায়। আচ্ছা, এইটা টপ 2-এ আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি। তো আমরা যে লাইনটা পড়তেছি আরেকবার মনে করায় দিচ্ছি, যে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। আচ্ছা, প্রথমে আমরা জানার চেষ্টা করি প্রয়োজনীয় উপাদান কি কি। আচ্ছা, তোমাদেরকে জানাই যে উদ্ভিদের যদি খাবার তৈরি করতে হয়, তাহলে প্রয়োজন হয় আলো, তারপরে এদের প্রয়োজন হবে বাতাস, অনেকটা অঙ্কুরোদ্গম যে জন্য হয় এটাতেও একই ঘটনায়। কিন্তু এইখানে আরো কিছু প্রয়োজন আছে। পানি তো পাইলাম, কিন্তু কিছু খনিজ পদার্থ এরা প্রয়োজন হয়। আচ্ছা, তোমরা এই জিনিসটা এমনিতেই বুঝতে পারবা। তোমাদের বাসায় ছাদে হয়তোবা দেখা যায় যে বিভিন্ন গাছ রোপণ করা হয়। তো ওইখানে কি করা হয় দেখবা যে বিভিন্ন জৈব সার বা এইগুলা দিয়ে, মানে যে কোনো মাটি দিলেই তো হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয় না? কারণ ওইখানে কিছু উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন হয়। কিভাবে চিন্তা করতে পারি আমরা এটা? যে আমরা হয়তোবা শুধু ভাত আর কিছু, মানে হালকা কিছু খেয়ে হয়তো বেঁচে থাকতে পারতাম। তো যারা, বা আমরা এটা বলতে যদিও খারাপ লাগতেছে, যে আমরা আমাদের আশেপাশে কিছু মানুষ দেখি যারা রাস্তায় থাকে, তো ওদের আমরা স্বাস্থ্য দেখবো, দেখবো যে ঠিক আমি যে এই যে এইভাবে ড্রয়িং আঁকায় মানুষের, ওদের স্বাস্থ্যগুলা ঠিক এইরকম। কিন্তু আমরা যারা ভালো খাওয়া দাওয়া করি, বা আল্লাহ আমাদের রিজিকে যাদের ভালো খাওয়া দাওয়া রাখছে, ওদের স্বাস্থ্যগুলা হয়তোবা এইরকম। আচ্ছা, পাটা বেশি মোটা হয়ে গেল, ধরে নাও এটাই আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে যখন প্রয়োজনীয় খনিজ পদার্থ সহ উদ্ভিদ গ্রহণ করবে, তখন সেই উদ্ভিদের যে বৃদ্ধি বা বড় হওয়া, বা সে যখন ফুল ফল দিবে, সেগুলা অন্য উদ্ভিদের চেয়ে বেশি দেবে। এমনকি ধরে নাও
যে এইটা একটা গাছ আর এইটা, হ্যাঁ অবশ্যই এটা আরেকটা গাছ। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই গাছের যে মাটিটা, এটা হয়তো বা অতটা উর্বর না, উর্বর না অর্থাৎ শুধু এমনি মাটি, মানে এখানে বিশেষ কোনো খনিজ পদার্থ নাই। তখন এই একই সময়ে ধরে নাও যে আমরা দুইটা গাছ লাগাইছিলাম, একটা ধরো এতটুক হবে আর একটা এত বড় হয়ে গেছে, কারণ এটাতে সবকিছুই ছিল। তো মূল পড়াতে আবার ফিরে ফিরে আসি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা উদ্ভিদ তার খাবার তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। তো এই সবগুলো উপাদান সে পরিবেশ থেকে সংগ্রহ করে, কিন্তু সংগ্রহ করে কি করবে সেটাও তো জানা প্রয়োজন, তাই না? এই যে মানে যেভাবে খাবারটা তৈরি করে আমরা সেটা জানার চেষ্টা করি। এই যে সূর্য, মিস্টার সান, এই সান থেকে কি পাচ্ছে বলতো? আলো পাচ্ছে। আলো পাচ্ছে, তার মানে আলোর সাপ্লাই হচ্ছে। এখন বাতাস, আমি যে বারবার বাতাস লিখতেছি, মূলত বাতাস থেকে উদ্ভিদ যেটা নেয় সেটা হচ্ছে CO2। এটা তোমরা হয়তোবা এখনো বোঝার কথা না। এটাকে বাংলাতে বলে কার্বন ডাই অক্সাইড। আশা করি তোমরা বুঝতেছো। আর না বুঝে থাকলেও সমস্যা নাই, ধৈর্য ধরে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে উদ্ভিদ পরিবেশ থেকে প্রয়োজনীয় কিছু উপাদান নিচ্ছে, এগুলো কিন্তু সবই পরিবেশের অংশ। তো সেখান থেকে প্রথমে আমরা মিস্টার সান থেকে পাচ্ছি আলো, তারপরে আমরা বাতাস থেকে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, মজার একটা বিষয় যে এই কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই তুমি আমি আমরা সবাই দেই। কিভাবে দেই? আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি, আমাদের মানে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে এই যে এটা চিন্তা করো, আমাদের নাক, নাকের দুইটা ফুটা ছেয়ে দেই, আচ্ছা ছিদ্র দিলাম, তো এটা আমাদের নাক, আচ্ছা এটা চোখ, পুরো একটা ফেসি দেই। এই নাক দিয়ে আমরা যে বাতাসটা নেই, ওই বাতাসে আমরা মূলত অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের চিহ্ন, তোমরা এখনই বুঝবা না হয়তো, বা অনেকে জেনেও থাকতে পারো। আমরা অক্সিজেন গ্রহণ করি, কিন্তু আমরা যখন নিঃশ্বাসটা ছেড়ে দেই তখন আমরা কি ত্যাগ করি জানো? এই যে কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ আবার এই কার্বন ডাই অক্সাইডটাই তার পাতা দিয়ে নিয়ে নেয়। কিভাবে নেয়? আচ্ছা, দেখে হয়তোবা মনে হবে যে পাতার মধ্য দিয়ে কিভাবে নেয়। আচ্ছা, একটা পাতাকে যখন তোমরা মাইক্রোস্কোপ নাম শুনছো, বা আচ্ছা ওই যে ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ বলে, তো ওই কাজ দিয়ে অর্থাৎ একটা জিনিসকে যখন আমরা, আচ্ছা এখন তো সবাই ফোন ইউজ করি, তো ক্যামেরাতে জুম করা তো জানি না। ধরো একটা পাতাকে যখন জুম করব তখন অনেক অনেক গভীরে জুম করতে করতে দেখবো পাতার মধ্যে এরকম এরকম ছিদ্র আছে। এই যে এই ছিদ্র দিয়েই উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড গুলা গ্রহণ করে। আচ্ছা, আবার পানি কোথায় থেকে পায়? এই যে আমরা টবে পানি দেই, তো সেইখান থেকে ও কি করে? ধরো আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে মাটি, এগুলা মাটি, হ্যাঁ এটার মধ্যে এই যে ধরো এটা একটা গাছ, হ্যাঁ গাছে একটা পাতাও দিয়ে দেই, হ্যাঁ আর এটা ধরো একটা ফুল হয়েছে বা যেটাই চিন্তা করো। তো এইখানে যে ঘটনাটা ঘটতেছে, যে এইখানে ছোট্ট ছোট্ট পানি কণা আকারে ধরো মাটির সাথে থাকে, এবং উদ্ভিদের যে শেকড়টা থাকে, ওই শেকড়ের মাধ্যমে পানিটা টেনে নিয়ে ঠিক এই পাতায় পৌঁছে দেয়। তো আমরা কিন্তু উদ্ভিদের পাতাতেও যদি পানি হালকা করে দিয়ে দেই, এতে ওর জন্য আরো সহজ হবে, কারণ ও পাতা দিয়েও ডিরেক্ট গ্রহণ করতে পারে। আচ্ছা, কারণ পাতার মধ্যে কি আছে, এই যে ছোট্ট ছোট্ট এগুলোকে স্টমাটা বলে, মানে পত্র রন্ধ্র, বা কি বলবো, মানে তুমি চিন্তা করতে পারো যে পাতার মধ্যে ছিদ্র থাকে, এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, তো আচ্ছা, আবার খনিজ লবণের কথা বললাম বা খনিজ পদার্থ, এগুলাও মাটি থেকে ওই পানির সাথে সে শরীরে শুষে নেয়, এবং নিয়ে নেওয়ার ফলে সে তার মতো করে রান্না বান্না করে। তো রান্না বান্না করে কিভাবে, এখন এটা তোমরা হয়তো বা বুঝবা না, তবে সংক্ষেপে বলি। আলোর মাধ্যমে তো এগুলা কাজ হচ্ছেই। আচ্ছা, ভিতরে আবার থাকে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এগুলো হয়তো বা একটু জটিল হচ্ছে, তো আমি ওইদিকে না যাই, শুধু এতটুকু বলেও রান্না বান্না করে কি করে, কি রান্না করে এটা জানলেই হবে। মানে তোমরা তো এখন ছোট, তাই না? তোমরা কি খুব বেশি কিছু রান্না করতে পারো? তোমাদেরকে বিরিয়ানি দিলে অবশ্যই তোমরা সেটা অনেক তৃপ্তি সহকারে খাও, কিন্তু বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু জানো না, তাই না? তো আপাতত ধরে নাও উদ্ভিদের বিরিয়ানি রান্না করা, তোমাদের কি রান্না করার পরে কেমন খাবার হয় শুধু সেটা জানাই। ভবিষ্যতে আমরা বিরিয়ানি কিভাবে সে রান্না করে এটাও শিখব, ঠিক আছে? এখন তাহলে বলি যে উদ্ভিদ, বাতাস, বাতাস বা তুমি এখানে কার্বন ডাই অক্সাইডও এখন চিন্তা করতে পারো, আলো আর পানি, এই তিনটা যখন একসাথে সে পায়, মানে এটা চিন্তা করতে পারো যে হচ্ছে
চুলা মানে যেখানে আমরা তাপ দেই, সেই চুলার রান্নার জন্য সেই চুলায় এটা, বাতাস ধরতে পারো যে হচ্ছে ভাত, আর এই পানি ধরতে পারো হচ্ছে এর জন্য মাংস। ঠিক আছে, বুঝতে পারতেছো তো? এটা কি হইলো, এখন এই তিনটাকেও মিক্স করবে, মিক্স করে তৈরি করে গ্লুকোজ। আচ্ছা, বাংলাতেই লিখি তোমাদের জন্য, সম্ভবত গ্লুকোজ বানান এই রকমটাই হবে। আচ্ছা, আমার লেখা হয়তো বা বোঝা যায় না, তাই না? আমি লেখা ধীরে ধীরে তোমাদের জন্য আরো সুন্দর করবো নি, বা তোমরা গোছায় নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো, সেটা থেকে অন্য শিক্ষার্থীরা চাইলে আমি দিতে পারি। তো গ্লুকোজ এবং সাথে তৈরি করবে আমাদের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমরা যদি অক্সিজেন গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা মারা যাব। আশা করি আমরা এতদিনে এতটুক বুঝি যে যখন আমরা নাকে হাত দিয়ে চেপে ধরে রাখবো, কিছুক্ষণের মধ্যে দমবদ্ধতা লাগে, তাই না? তার মানে উদ্ভিদ নিজের খাবার তো নিজে তৈরি করতেছে, সাথে প্রাণী জগতের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে অক্সিজেন দিচ্ছে। তো আমরা বলতে পারি এই সব জিনিস মানে আলো, কার্বন ডাই অক্সাইড, পানি সব উদ্ভিদ নিচ্ছে, কিন্তু পরিবেশে ছেড়ে দিচ্ছে কি, সেটা হচ্ছে অক্সিজেন। তো এইটা, এই চিহ্ন কেন কিভাবে লিখতেছি এটা আমরা আরো ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ, তোমরা চিন্তা করো না, হ্যাঁ? তো আমরা একটা লাইনকে বুঝতে অনেক সময় দিলাম, আশা করি তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো, তোমরা আবার ক্লাসটা রিপিট আগের দিকে নিয়ে আবার একবার বোঝার চেষ্টা করবা। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। না বুঝলে তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। তো আমরা এই লাইনটা কিন্তু পড়ে ফেললাম, উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য পরিবেশের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সংগ্রহ করে। তোমরা এগুলো নিজের থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এইখানে কি বলছে সেটা একটু পড়ার চেষ্টা করি, কেমন? তো চলো বোঝার চেষ্টা করি। ও আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছে যে আগের পেজে আবার ফিরে যেতে হবে। এখানে একটা অন্য জিনিস বোঝাচ্ছিল তোমাদেরকে। এই যে আমি বললাম না, উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু আম, মানে কি বলবো, রান্না করার প্রয়োজনীয় যে জিনিস সেগুলো প্রয়োজন। তো সেই জিনিসটাই এখানে পরীক্ষার মাধ্যমে দেখাইছে যে তিনটা টব চিন্তা করো। এই একটা টব হয়তোবা তোমার আম, মানে একটা টব রাখছে কোথায় দেখি, এই দুইটা টব সূর্যের আলোতে ছিল, কিন্তু এই টবে আমরা কোনোদিন পানি দেইনি। এই টবে পানিও দিছি, সূর্যের আলোতেও রাখছি, মানে পর্যাপ্ত সবকিছু দিছি। আর আরেকটা টবে পানি দিচ্ছি কিন্তু সূর্যের আলো দিচ্ছি না, মানে এটা তোমার রুমের কোনো খাটের নিচে, মানে যেখানে অন্ধকার অন্ধকার কোনো একটা জায়গাতে আরেকটা টব রাখছি। আচ্ছা, আমি আবার শুরু থেকে ধারাবাহিকভাবে বলি। এখানে আমরা তিনটা টব দেখতে পাচ্ছি, টব এক, টব দুই, টব তিন। তো টব একে যে ঘটনাটা ঘটাইছে সেটা হচ্ছে যে এখানে কোনো রকম পানি দেয়নি। তো তোমাদেরকে তো আমি অলরেডি শিখাই ফেলছি যে উদ্ভিদের খাবার তৈরির জন্য এই কয়টা উপাদান লাগে। তো যদি পানি ভাই নাই দেয় তো বাঁচবে কিভাবে? হয়তো বাঁচবে, কেন কেন বাঁচতেছে, কিছুটা মানে কিছুদিন বাঁচবে। কেন বাঁচতেছে? কারণ মাটি তো একেবারে শুষ্ক না, কিছুটা পানি তো ওইটার ভিতর ছিল। তো উদ্ভিদ কষ্ট করে ওই পানিটা হয়তোবা গ্রহণ করছে। আবার পানি যে শুধু হচ্ছে মাটিতেই থাকে এমন না কিন্তু। আমরা এই যে শীতকালে কুয়াশা দেখি না, কুয়াশা ওইখানেও তো কিছুটা পানি থাকে, তাই না? তো মানে ধরে নাও যে এই টব এক, এ খুবই সামান্য পরিমাণ পানি পাচ্ছে দেখে এ জাস্ট কোন রকম বেঁচে আছে, মানে পথ শিশুর মতো, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার টবে যেটা, এখানে আমরা সূর্যের আলোও দিচ্ছি, পানিও দিচ্ছি, আবার সুন্দর মাটিও দিয়েছি। তো তাহলে এই উদ্ভিদটা কি সুন্দরভাবে বেড়ে উঠবে না? আর সেটা কিন্তু ঘটনা ঘটছে, তাই না? এটা একটা পরীক্ষা তোমাদেরকে করতে বলছে। তো সেটা তোমরা মন চাইলে করতেও পারো। তবে এতে তোমাদের এই যে দুইটা গাছের ক্ষতি হবে, টব এক আর টব তিন। টব তিনের গাছটা তো মরেই যাবে, কারণ যখন সূর্যের আলো থাকবে না তখন ওই গাছ খাবার উৎপাদনই করতে পারবে না। কারণ খাবার তৈরি হয় কিভাবে? আলো, বাতাস, পানি, এগুলা যখন একসাথে হয় তখন তৈরি করে গ্লুকোজ আর অক্সিজেন। গ্লুকোজ শব্দটা হয়তো বা আমরা এতদিনে শুনে আসছি, মানে তুমি ধরে নাও এটা উদ্ভিদের খাবার। তো এই হচ্ছে ছিল পরীক্ষা, যে টব এক একটু পানি কম পাওয়াতে ওর বৃদ্ধি হচ্ছে না, টব দুয়ে সবকিছু পাইছে, ভালো বৃদ্ধি হয়েছে। আর টব তিন, এটা অন্ধকার, চিন্তা করো এগুলো সব অন্ধকার আশেপাশে, হ্যাঁ, এ কোনো সূর্যের আলোই পাচ্ছে না। এ কিন্তু এই সূর্যের আলোটা পাচ্ছে না, বুঝছো? তোমরা যখন পড়বা তখন বুঝতে পারবা, পড়লে আশা করি বুঝবা। তো চলো আমরা এই সারসংক্ষেপটা পড়ি। তো প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি।
দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু ও পানি পাওয়ায় উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা দেখলাম। তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি হয়নি। তো দেখো, ও কিন্তু সূর্যের আলো পায়নি, আবার বায়ুও পায়নি। তো ও যদি বায়ু পাইতো, যদি শুধু সূর্যের আলোই না পাইতো, তাহলেও কিন্তু ওর যথাযথ বৃদ্ধি হইতো না এবং ও একটা সময় মারা যাবে। অর্থাৎ আমরা যেটা বলতে পারি এই পরীক্ষা থেকে, এটা এক ধরনের পরীক্ষা চিন্তা করতে পারো, যে সূর্যের আলো, বায়ু ও পানি এই তিনটার যদি না পায় তাহলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হবে না। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য এই অংশটুকু একদম মুখস্থ করে ফেলবা। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি, যেটা আমি বললাম মাটি থেকে খনিজ লবণ নিতে পারে, ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদের শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, তোমাদের এই লাইনটা নিয়ে বারবার কনফিউশন হতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখন ঘটনা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড সে কখন গ্রহণ করে? যখন সে খাবার তৈরি করে, তাই না? কিন্তু প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্য, মানে আমরা যেমন নিঃশ্বাস নেই তখন নিঃশ্বাসে অক্সিজেনটা গ্রহণ করি, কিন্তু ভিতর থেকে যেটা ছেড়ে দেই সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো উদ্ভিদও একটা জীব না, ওর ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম না। তো উদ্ভিদ কি করে? শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো তোমরা অনেকেই এটা ভুল বুঝতে পারো যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে কেন বলতেছে, অন্যান্য সময়ে তো সে ত্যাগই করবে। আচ্ছা দেখো তো তোমাকে আচ্ছা, এই উদাহরণটা হয়তো বা খারাপ লাগবে শুনতে, তারপরেও বলি। আমরা কি সবসময় রান্না করি বা খাবার খাই? মানে আমরা একটা সময় খাবার খাই, সেটা থেকে শক্তি পাই। ওই খাবার খাওয়ার সময়ই তো আমরা শুধু, হতে পারে যে আমরা যদি এটাকে আগুন চিন্তা করি, আর এটার উপরে ধরো এটা একটা পাতিল। আচ্ছা, আমরা তো শুধু যখন খাবার রান্না করি তখনই তো আগুনে, মানে আগুনের তাপটা দেই। আমরা কি সারাদিন আগুনের তাপ দিব? সেম ভাবেই চিন্তা করতে পারো যে উদ্ভিদ যখন নিঃশ্বাস নেয় বা আমাদের মতো যখন শ্বাসকার্য চালায়, তখন সে অক্সিজেনই গ্রহণ করে। মানে যেটা সে খাবার তৈরির সময় পরিবেশে মানে ছড়াইয়ে দিচ্ছিল, সেই জিনিসটাই সে গ্রহণ করে। আবার যখন সে হচ্ছে মানে উদ্ভিদটা যখন হচ্ছে তোমার খাবার তৈরি করবে, সেই সময় কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। বিষয়টা অনেকটা জটিল মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে সিম্পল ভাবে বলি, যখন খাবার তৈরি করবে তখন ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। খাবার তৈরির সময়, আচ্ছা তোমরা এই চিহ্নটা জাস্ট এমনিতে মনে রাখো যে অক্সিজেন, এটা হ্যাঁ, এটা অক্সিজেন চিহ্ন, মানে ও লেখে ছোট করে টু, তোমরা সেটা বাংলা দিয়ে লিখে নিও, হ্যাঁ। তো খাবার যখন হচ্ছে আহ বানায়, মানে খাবার যখন সে রান্না বান্না করে, তখন এই অক্সিজেনটা পরিবেশে ছড়াইয়ে দেয়, মানে ত্যাগ করে। আর তখন কি করে? কার্বন ডাই অক্সাইড, এটা তোমরা আগের পৃষ্ঠাতে মনে রাখার চেষ্টা করো যে এটা কার্বন ডাই অক্সাইড চিহ্ন, একটা সি, তারপরে একটা ও, নিচে একটা ছোট্ট করে দুই। তো এই কার্বন ডাই অক্সাইড তারা কি করে? গ্রহণ করে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে দেখাই দে, এই যে এইটা কথা, যে কথা বলা এটাও যা, আবার এই কার্বন ডাই অক্সাইড একই কথা। আচ্ছা, এটা তোমাদেরকে মানে আজকে কঠিন লাগতে পারে, কিন্তু তোমাদেরকে এইভাবে বলি, দেখো যে তোমরা যদি চিন্তা করো যে আমরা কিভাবে লিখতে পারি, এটা কি লিখলাম বলো তো? এক না? এই একও যে কথা, আবার এই যে এইটা কি একই কথা না? তো ওই রকম ভাবে আমি সংক্ষেপে লেখার জন্য অক্সিজেনকে এইভাবে লেখা যায়, আর কার্বন ডাই অক্সাইডকে এইভাবে লেখা যায়। তো আমি এখন আবার মূল টপিকে ফিরে আসি, যে যখন উদ্ভিদ খাবার তৈরি করতেছিল, সেই সময় সে অক্সিজেন পরিবেশে ছড়ায় দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। চলো আমরা আগের পৃষ্ঠায় আরেকবার ফেরত যাই। দেখো আমি কি বলছিলাম, যে আলো, বাতাস আর পানি এই তিনটা যখন সে পায়, তখন সে খাবার তৈরি করে। ওর খাবারটা কি? গ্লুকোজ। আর খাবারের সাথে ধরো এক্সট্রা কি তৈরি করে ফেলে, মানে খাবার তো সে গ্লুকোজ খায়, নিজে খায়, কিন্তু অতিরিক্ত একটা জিনিস তৈরি করে ফেলে, সেটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন আবার কি করে? তোমার হচ্ছে আমাদের কাজে লাগে, বা প্রত্যেকটা জীবিত জিনিস বা যার জীবন আছে, তারা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এখানে ব্যাপার হচ্ছে জীবের জন্য, মানে জীবিত জিনিসের জন্য অক্সিজেনটা হচ্ছে মানে বলতে পারো পরিষ্কার জিনিস, আর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বিষাক্ত জিনিস। তো বিষাক্ত জিনিস আমরা ছেড়ে দেই, কিন্তু আল্লাহর সৃষ্টি বা প্রকৃতির নিয়ম, তুমি যেভাবে চিন্তা করো না কেন, সেখানে দেখো মানে কারো জন্য কোনো কিছু উপকারী, কারো জন্য ক্ষতিকর। তো
সেই কার্বন ডাই অক্সাইডটাই তখন উদ্ভিদ কাজে লাগাচ্ছে। এই ব্যাপারটা যদি আরো অন্যভাবে তোমরা চিন্তা করো যে আচ্ছা, এই সময় অনেক মশা হচ্ছে তাই না? তো তুমি চিন্তা করো তো মশা কি আমাদের জন্য খুব বেশি উপকারী? উত্তর হচ্ছে না, কিন্তু কিন্তু এই মশা যখন ডিম পাড়ে পানিতে, তখন ওই মশার যে ডিম যতই ছোট হোক, ওই জিনিসগুলা কিন্তু মাছ, মাছ তো আমরা সবাই চিনি তাই না? তো মাছ কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। তার মানে কি, মশা আমাদের জন্য ক্ষতিকর হইলেও অন্য কারোর জন্য উপকারী। তো আমাদের পরিবেশটা এইভাবেই ভারসাম্য ভাবে আছে, যে কখনো কারোর জন্য কোনোটা উপকারী কোনোটা ক্ষতিকর। তো এটাই বিষয়, তোমরা আশা করি ধীরে ধীরে এরকম অনেক কিছুই জানতে পারবা। তো চলো আমরা লাইনটা শেষ করি। যে আচ্ছা, খাবারেরটা বুঝলাম, খাবার যখন তৈরি হবে তখন অক্সিজেন সে ছেড়ে দেয় আর কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। কিন্তু সে যখন শ্বাস প্রশ্বাস অর্থাৎ নিঃশ্বাস চালায়, মানে ওই কাজটা যখন হয়, তখন সে কি করবে? সব অন্য সকল জীবের মতোই একদম একই রকম ভাবে হবে। সেটা হচ্ছে সে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করবে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে। তোমাদের ছোট্ট বয়সের জন্য হয়তোবা বিষয়টা জটিলও লাগতে পারে, আবার সহজও হইতে পারে। তবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো না বুঝলেও আবার টেনে দেখবা। কেননা এই বিষয়টা যখন একবার বুঝে নিবা, তখন ভবিষ্যতে এই একই জিনিসটা আর বারবার বুঝতে হবে না, এটাই কাজে লাগবে। ঠিক আছে? তো কষ্ট করে বোঝার চেষ্টা করো। চলো সামনে আরো সহজ করার চেষ্টা করব। তো লাস্টের লাইনটা পড়ি। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে এবং ফল ধরে। আমরা তো দেখছি ছোট গাছ ধীরে ধীরে বড় হয়, তারপরে ফুল হয়, ফল হয়, তাই না? তৃতীয় নাম্বার টপিক, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। যখনই সপুষ্পক কথাটা চলে আসছে তখনই আমাদের জানতে হবে সপুষ্পক কি। আচ্ছা, সপুষ্পক হলে এমন উদ্ভিদ যাদের ফুল উৎপন্ন হবে, ফল উৎপন্ন হবে। আচ্ছা, আমরা কি সব আহ উদ্ভিদেরই ফুল ফল দেখতে পাই? আচ্ছা, আমাদের বাসায় বা আমরা তো গোলাপ সবাই চিনি তাই না? তো আমরা কি গোলাপ গাছে কি দেখি, যে তোমার হচ্ছে, এটা নিশ্চয়ই গোলাপ না, আমি উদাহরণস্বরূপ আঁকাইলাম। গোলাপে কি ফল হয়? কখনো গোলাপের ফল পাইছো? তো নাই কিন্তু, তাই না? তাহলে সপুষ্পক উদ্ভিদ কোনগুলা, যাদের ফুল এবং ফল হবে? বলো তো কোন গাছ হইতে পারে? আচ্ছা, আমাদের সবার পরিচিত আমরা আম গাছের কথা চিন্তা করি, কেমন? আম গাছ, এটা দিলাম, হ্যাঁ। আম গাছের শুরুতে কি হবে? এই যে এখন আমি কিন্তু আঁকাচ্ছি, আমার ড্রয়িং নিয়ে অত কমপ্লেন করা যাবে না। এই যে এগুলা হচ্ছে, চিন্তা করো আমের মুকুল, যেগুলো তোমরা এখনো রাস্তায় দেখতে পাবা। তো যদি এই মাসে তোমরা আমার ভিডিওটা দেখো, পরবর্তীতে দেখলে হয়তো দেখতে পারবে না, তবে বুঝবা আশা করি। এই ফুলগুলা থেকেই ভবিষ্যতে কি হবে? ছোট্ট ছোট্ট আম তৈরি হবে। এই আমটাই একসময় বড় হয়ে হয়তোবা এই রকম বড় হবে, যদিও গাছের তুলনায় আম বড় মনে হচ্ছে। তো এই যে যাদের ফুল ফল সবকিছু তৈরি হচ্ছে, তারা হচ্ছে সপুষ্পক। তো চলো আমরা পড়ে ফেলি। ও, তোমরা তো এটা আগেই পড়ে আসছো দেখতেছি। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। তাহলে অপুষ্পক উদ্ভিদটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো অবশ্যই পড়ে নিও। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল ফুল হতে ফল ও বীজ হয়। আচ্ছা, ফল হওয়ার আগে কিন্তু তার অবশ্যই ফুল তৈরি হতে হবে, এবং ওই ফুলই একসময় রূপান্তর, মানে একসময় পরিবর্তন হতে হতে ফল তৈরি হবে, এবং ওই ফলের মধ্যে আমরা বীজ পাবো। ঠিক আছে? তো ফল ও ফুলের অংশগুলা কি কি সেটা একটু পড়ি। ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে। বর্ণ মানে হচ্ছে রং, যদি তোমাদের বোঝার অসুবিধা থাকে সেজন্য বললাম। তার মানে কি বললো, যে আমাদের বাসার আশেপাশে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। এটা খুবই স্বাভাবিক, তোমরা দেখো। তো সেই ফুলগুলোকে এক একটা এক এক কালার হয়, মানে এক এক রং হয়, তাই না? এটাই বলতেছে। তো যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোন কোন ফুলে সুগন্ধ থাকে। সুগন্ধ থাকে এমন ফুল কি কি হইতে পারে? যেমন রজনীগন্ধা বা গোলাপ, বা তোমার গাঁদা ফুলেও কিন্তু গন্ধ থাকে, তাই না? তো এই আর কি, সুগন্ধ মানে যেগুলো গন্ধ আমাদের পছন্দ, যেমন হাসনাহেনা, এরকম অনেক ফুল। কদম ফুল, মানে অভাব নাই। তোমরাই বলো ফুলের নাম, তোমরা আমার চেয়ে ভালো জানবে আশা করি। আচ্ছা, এখানে যেটা বলতেছে লাস্টের লাইন, যে ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ থাকে। তো কি কাজ, চলো আমরা সামনে দেখতে পারবো, সে কারণে এখন কিছু বললাম না। তো নেক্সটে চলে যায়। আচ্ছা, সবচেয়ে তোমাদের বইয়ের হয়তো বা এই টপিকটুকু তোমাদের একটু কঠিন বা কষ্ট হইতে পারে বুঝতে, তারপরে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা
আচ্ছা, সবার প্রথমে আমি একটা কথা বলে রাখি যে তোমাদেরকে সবাইকে এই চিত্রটা একদম চিত্র আঁকানোও জানতে হবে এবং প্রত্যেকটা জিনিস কি কাজ করে এটা তোমাদের জানতে হবে। অধ্যায়ের বলতে পারো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অংশটুকুই। বা আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে প্রজনন, সেটা আমরা পরে দেখবো, কিন্তু এই অংশ থেকে এই চিত্র আঁকানো আমাদের জানতে হবে। তো চলো এই চিত্রটা প্রথমে আগে আমি বলি যে দেখো একটা জবা ফুল নিবা, বা তোমরা এটা বাসাতেও দেখতে পারো। এই জবা ফুলটাকে কি করছে দেখো, এখানে বেশ 5-6টা পাপড়ি ছিল, এগুলোকে তো পাপড়ি বলে তোমরা জানো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই জবা ফুলটাকে ঠিক লম্ব বরাবর, মানে একদম মাঝ বরাবর অর্ধেক করে কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমরা কেন কেটে ফেলা হচ্ছে, এই যে এইখানে ভিতরে একটা অংশ আছে তাই না, এই অংশটাকে যাতে আমরা দেখতে পারি সেজন্য মূলত কেটে ফেলা হয়েছে। তো কেটে ফেলানোর পরে আমরা চলো দেখি কি কি অংশ আছে। এটা একটা জবা ফুল। তো জবা ফুলে কি কি অংশ আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে সহজটা দিয়ে শুরু করি, যে এই অংশটাকে আমরা পাপড়ি নামে চিনি। তো আবার বইয়ের ভাষাতে এটাকে দলও বলে। দল বা পাপড়ি একই কথা, তাহলে আমরা একটা জিনিস চিনলাম। তারপর আমরা ফুলের ঠিক নিচে সবুজ কিছু অংশ দেখি। এই সবুজ অংশেরটাকে আমরা এমনিতে আমাদের আঞ্চলিক ভাষাতে বোটা বলে। তো হয়তোবা বইয়ের যে ভালো ভাষাতে লেখা সেটাতে এটাকে বলে বৃতি। আর নিচের যে অংশ এটাকে বলে উপবৃতি। মানে দেখো একটা জবা ফুলে যেভাবে থাকবে, যে এইরকম হয়ে এইরকম একটা অংশ থাকবে, ঠিক আছে। প্রথমে এইরকম যে অংশটা তৈরি করলাম, এই অংশটাকে বলা হচ্ছে উপবৃতি। আবার ঠিক এর উপরেই লম্বাটে ভাবে একটু এইরকম একটা অংশ থাকবে। দুই মানে এটা চতুর্দিক দিয়ে ঘেরানো থাকে, কিন্তু আমরা যখন এই যে দেখো এই ফুলটাকে হাফ কেটে ফেলেছি, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি তাই না। এই জিনিসটার নাম হচ্ছে, এই যে আমি এখন যেটা আঁকালাম এটাকে বলে বৃতি। আর এই অংশটা হচ্ছে উপবৃতি। তো তোমাদের কিন্তু এই চিত্রটা বারবার প্র্যাকটিস করতে হবে, আমি বলতেছি কিন্তু। আচ্ছা, এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ভিতরে একটা থলের মতো অংশ আছে তাই না। আচ্ছা, এই থলেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অন্য একটা কালার নেই এইখানে। ধরো আমরা চিত্রটাকে আঁকানোর চেষ্টা করতেছি, বাঁকা হইলো যদিও, ধরে নাও। আচ্ছা, এটা ভুল, মানে বাঁকা হচ্ছে বুঝছো, আমি এটা আরেকবার আঁকাই। না আঁকালে ভালো, দেখতে ভালো না হলে হয়তো বা তোমরাও খারাপ করে আঁকাবা। আচ্ছা, তো লম্বা ভাবে দিয়ে দিই। এখানে আমার চিত্র আঁকাতে ল্যাপটপে একটু কষ্ট হচ্ছে বুঝছো, না হলে খাতা হইলে আরো সহজভাবে বোঝাতে পারতাম। তো এই অংশটার শেষে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ছোট্ট ছোট্ট এরকম অংশ আছে। এটা হচ্ছে মূল একটা অংশ। আচ্ছা, এটাই কিন্তু শেষ না, দেখো আরো একটা অংশ আছে। এই যে দেখো এগুলাও কিন্তু আছে তাই না। তো এগুলাকেও দেখি, চলো আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, একে এখন কাপড় পরায় দেখি। কাপড় পরায় দেয় বলতে বলতে চাচ্ছি যে পাপড়ি গুলা দেই, কারণ শুধু খোলা থাকলে কেমন যেন, মানে কাপড় ছাড়া নেংটু নেংটু মনে হচ্ছে। তো চলো দিয়ে দিই, হ্যাঁ। তো পাপড়ি এইভাবে জাস্ট দিলেই হবে। এটা ধরো এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে পাপড়ি, আরেকটা এই দিকে পাপড়ি, হ্যাঁ। তো হয়তো খুব বেশি ভালো হয়নি, তবে আমার বোঝানোর জন্য যথেষ্ট। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই আমি দেইনি, সেটা হচ্ছে এই যে এই থলের মধ্যে ছোট্ট 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 ডট, হ্যাঁ। এখন চলো বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এই যে এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। আচ্ছা, তোমাদের এই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। আর এটাকে বলা হয় স্ত্রী কেশর। আচ্ছা, আর এই অংশটাকে বলা হয় পুংকেশর। পুং মানে বুঝতেছই যে পুরুষ, অর্থাৎ ছেলে কেশর। কেশর বলতে বোঝায়। আচ্ছা, আমরা যদি কখনো জবা ফুল কাছে পাই অবশ্যই নিব এবং নিয়ে দেখব। এই যে দেখতেছ না, এই যে হলুদের মতো অংশটা, আচ্ছা সাদা কালি এখানে দেখতে পাওনি, এই যে এই হলুদের মতো যে অংশটা না, এই অংশটাই হচ্ছে কেশর, বা এইখানে উপরে একটু লালের মতো অংশ, এটাও কেশর। কিন্তু এখানে যে পার্থক্যটা, যে পুরুষ কেশরে দেখবা ওইটা হচ্ছে ছোট্ট ছোট বালির দানার মতো,
তো ওই দানাটাই হচ্ছে তোমার পুংকেশর। আর যে লাল যে অংশটুকু থাকে ওইটা হচ্ছে স্ত্রী কেশর বা স্ত্রীর ওই দানাদার অংশটা, মানে একটা ফুলে ছেলে মেয়ে বিভিন্ন অংশ ভাগ আছে। তো এগুলার এই যে বিস্তারিত এখানে আছে, আমি পড়াবো, কিন্তু তার আগে আমরা চেনার চেষ্টা করতেছি কোনটা কি। তো গর্ভমুণ্ড, স্ত্রীকেশর, আর এই যে এখানে হচ্ছে ওর মূল, এটাকে বলে ওনার গর্ভাশয়। আচ্ছা, গর্ভাশয় মানে বুঝতেছই যে এইখানেই বাচ্চা জন্ম নিবে। বাচ্চা জন্ম বলতে উদ্ভিদের ক্ষেত্রে যে নতুন মানে যে চারা তৈরির জন্য যে বীজ, সেটা এই অংশটাতেই তৈরি হবে। দেখো এই প্রক্রিয়াটা খুবই সিম্পল। তো তুমি চিন্তা করতে পারো যে এখন আমার মার্কারটা খেয়াল করবা, যে কোনো একটা মৌমাছি, আচ্ছা মৌমাছি থেকে শুরু করে অনেক মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করতে পারে, আমি সেই কথাতে যাচ্ছি না। তুমি জাস্ট আমি এখন যেটা বলি সেটা বোঝার চেষ্টা করো। সাপোজ কোনো একটা মৌমাছি এইদিকে মধু সংগ্রহ করতে আসছে, ওর পায়ে কিছুটা এগুলো দানা 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 পুরুষের যেটা, ওইটা যখন লাগবে পায়ে, ওই দানা 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 অংশ নিয়ে সাপোজ আমার এই আঁকানো চিত্রর এই ফুলের কাছে চলে আসছে। এসে কি করছে, কি করতে হবে, যে এই যে গর্ভমুণ্ড বা স্ত্রী কেশর আছে, মানে এগুলা আকর্ষণ সৃষ্টি করে। ও যখন আবার এইখানে পা রাখবে, তখন এটা স্ত্রী কেশর, মানে চিন্তা করতে পারো এই নীল নীল যে ফোঁটার অংশগুলা মানে পুরুষ থেকে পাইছে, ওইটা যখন এইখানে দিবে, তখন ওই দুইটা ফোঁটা, মানে এখানে ধরো একটা নীল ফোঁটা, আর ওই স্ত্রীর ওইটা ধরো চিন্তা করো যে লাল দানাদার দানাদার ছিল। তো এই দুইটা যখন মিলিত হবে, মিলিত হয়ে এই যে একটা নালী দেখতে পাচ্ছি না আমরা, মানে এটাকে একটা পাইপ চিন্তা করতে পারো। ঠিক এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে এইখানে আসবে, বুঝছো, একদম নিচে চলে আসবে, এই যে এইখানে চলে আসবে একদম এই অংশটাতে। আশা করি বুঝতেছো। এই অংশটাতে এসে মানে কি বলবো, আচ্ছা আমরা তো এটা যদি মানুষের সাথে চিন্তা করি, যে প্রথমে ধরো চিন্তা করতে পারো যে বাবা মা যখন একত্র থাকে, বাবা মা একসাথে থাকে, তারপরে কি হবে, যে তোমার হচ্ছে বাবা মা থেকে আহ, আমরা সন্তানরা পেটে আসি। তো প্রথমে তো পেটে আসি না, প্রথমে একটা নির্দিষ্ট জায়গাতে থাকি। তো তারপরে কি হয়, এই যে এটা হচ্ছে ফুলের পেট। তো এইখানে ওইটা বড় হবে, ধীরে ধীরে ডেভেলপ হবে, একটা সময় এখান থেকে ধরো মাটিতে পড়ে সেইখান থেকে নতুন জবা গাছ সৃষ্টি হবে, বুঝছো। তো ফুলের এই কারণে এই অংশগুলো আমাদের জানা জরুরি। আর বৃতি মানে বোটা, এই অংশটা, এই যে সবুজ যে অংশটা, এটাকে বলে বৃতি, এই যে এই অংশটা। আর এটা তো উদ্ভিদের পাতা। তো আশা করি সম্পূর্ণ অংশটা আমরা চিনতে পারছি। তো তোমরা বইয়ে আরো ভালোভাবে দেখবা, সংক্ষিপ্ত সময়ে আমি আর না বলি, না বুঝলে আবার টেনে টেনে দেখবা। আর দেখো, আমি আরেকবার বলি, যে তো পড়তে পড়তেই বুঝতে পারবা যে মূলত এই পুংকেশর থেকে যে দানাগুলা হবে, সেটা স্ত্রী কেশরে মিলিত হবে, এবং মিলিত হওয়ার পরে এইখানে ওদের বাচ্চা উৎপাদন হবে। আচ্ছা তাহলে এই দল বা পাপড়ির কাজ কি? পাপড়ির কাজ কি ছিল বলতো? একটা মৌমাছি কি এমনি একটা ফুলে আসবে? যখন এগুলো সুন্দর রং বেরঙের হবে, তখন আকর্ষণ বেশি কাজ করবে না? আচ্ছা আমাদের কি সাদা মাটা কোনো কিছু পছন্দ হয়, নাকি সুন্দর রঙিন জিনিস পছন্দ হয়? আকর্ষণ বেশি লাগে বলতো? যেটা দেখতে সুন্দর হবে সেটার প্রতিই তো আকর্ষণ বেশি হয়, তাই না? তো ঘটনাটা এই, যে মৌমাছির ক্ষেত্রেও এরাই হচ্ছে আকর্ষণ। তো চলো, তোমরা বড় হইলে অন্য উদাহরণ দিতাম। আচ্ছা এটা বলা ঠিক হবে না, তাই বললাম না। চলো, তো আমরা এখন ওই যে বিভিন্ন অংশ, আশা করি তোমরা অলরেডি চিনতে পারতেছো। বৃতি কোনটা ছিল, ওই যে যেটাকে আমি বোটা বলতেছিলাম, যে এই যে এইরকম যে অংশটা, এটা ছিল বৃতি, তাই না? তো এখান থেকে ডাল ছিল, আর এখান থেকে ফুলের বিভিন্ন অংশ শুরু। হ্যাঁ, ওগুলো আমাদের দেখার বিষয় না। এখন চলো আমরা বৃতি কি কাজ করে সেটা দেখি। বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। তোমরা ফুল হাতে নিয়ে নিয়ে এগুলো পড়বা, তাহলে আরো ভালো বুঝতে পারবা। এটি ফুলের সবচেয়ে বাহিরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। আচ্ছা এখানে একটা কথা বলছে যে কুড়ি অবস্থাতে, মানে কুড়ি অবস্থা বলতে বোঝায় কি, যখন একটা ফুল ফোটেনি। আমরা কি দেখি, এরকম এরকম করে থাকে না, এটার ভিতরে একটু ফোটা ফোটা অংশ হয়তো বা দেখা যাচ্ছে। ওই সময় কি, এই যে লাল পাপড়ি বা তোমার হচ্ছে এই যে পুংকেশর, গর্ভদণ্ড, মুন্ড, এগুলা কি তোমার হচ্ছে মানে ওই এই যে বৃতি, এটাই সবকিছু থেকে রক্ষা করতেছে না, রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে। এ যদি রক্ষা না করতো, মানে ভিতরে যদি পরিপক্ক না হইতো, যেমন তুমি চিন্তা করতে পারো, একেও এখন
মায়ের গর্ভ হিসেবে চিন্তা করতে পারো। গর্ভের সামনের যে উপরে যে পেটের চামড়াটুকু থাকে, মানে এই এই পেটের এই অংশটা যদি খোলা থাকতো, তাহলে আমরা কি মায়ের পেটে বড় হতে পারতাম? ঠিক অনেকটাই বৃদ্ধি এই কাজই করে। মানে যদি চামড়া না থাকতো, তাহলে কি বিভিন্ন জীবাণু বা হয়তোবা পানি বা বিভিন্ন কিছু তো লেগে তো ক্ষতি হতে পারতো, তাই না? তো এটাই বলছে। তো বৃদ্ধি তোমরা পড়ে নিবা। দলমণ্ডল, দলমণ্ডল মানেই হচ্ছে এই পাপড়ি। তো পাপড়ি হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতকগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড়, পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। আচ্ছা, পরাগায়ন নামে একটা শব্দ চলে আসলো, তাই না? এই পরাগায়ন তো শিখতে হবে তাহলে, যেহেতু পরাগায়ন চলে আসলো, নতুন একটা শব্দ। তো দলমণ্ডল রঙিন, আমি তো বললাম যে রঙিন হওয়ার কারণে পোকামাকড় ওরা আকর্ষণ হয়, তাই না? এটা তো এখানেও বলা, তোমরা পড়ে নিবা। এবং পরাগায়ন নিশ্চিত করে। আচ্ছা, পরাগায়ন জিনিসটা কি? এই যে আমি দেখালাম না যে একটা ফুল থেকে কোনো রেণু, এগুলাকে ছোট্ট ছোট্ট জিনিসকে আমি লিখে দিচ্ছি, এটাকে বলে রেণু। তো এই রেণুগুলা কি করে, দেখো অন্য একটা ফুলে এসে মিলিত হয়। তো এই যে মিলিত হচ্ছে, তখন নতুন এই যে গর্ভাশয়টা আহ গর্ভাশয়ে বাচ্চা ধারণ করতেছে বা ফুলের বীজ ধারণ করতেছে, এই যে এই প্রক্রিয়াটা, এটাই হচ্ছে পরাগায়ন। তাহলে পরাগায়ন জিনিসটা কি, এক সংক্ষেপ কথাতে বলি, যে পরাগায়ন হলো তাহলে, আমি কিন্তু এখন পরাগায়ন বলতেছি, পরাগায়ন হলো উদ্ভিদের বংশ বিস্তার প্রক্রিয়া। আচ্ছা, প্রথম ক্লাস আমি রোজা থেকে নিয়েছি, হয়তোবা অতটা এনার্জি দেখাতে পারিনি। এখন হচ্ছে তোমার এশার নামাজের পরের সময়, তো এখন বেশ কিছুটা এনার্জি আছে, তাই হয়তোবা লেকচার দীর্ঘ হচ্ছে। তারপরেও তোমার আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা আমার ক্লাসগুলো যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যে কোনো সমস্যা যে কোনো সময়ের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে, আমি যতটুকু পারি বা জানি বুঝি, তোমাদেরকে সেই অনুযায়ী বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে? আর আপাতত আমি পরিশ্রম করতেছি তোমাদের জন্য, তো আমার জন্য অবশ্যই দোয়া করবা। তোমাদের ছোট্ট মানুষের দোয়াগুলো অবশ্যই আমার জন্য অনেক কাজে লাগবে, যেন আমি ভালো কিছু করতে পারি, এই আর কি। তো এগুলো পড়ার অংশ ছিল না, এগুলো ছিল কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো চলো নেক্সট অংশ আমরা দেখি। পুং স্তবক। আচ্ছা, পুং স্তবক কোনটা ছিল দেখো, এই যে এই হলুদ অংশর এই সম্পূর্ণ অংশটা ছিল পুংস্তবক। তো পুংস্তবকের কাজ কি? দেখো, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটাকে চিন্তা করতে পারো ছেলে বা পুরুষ জাতি, আর এটা হচ্ছে মেয়ে জাতি। হ্যাঁ, তো ছেলে মেয়ে দুইটা মিলেই তো পরিবার গঠন হয়। তো ফুলের ক্ষেত্রে একটা ফুলেই দুইটা অংশ পাওয়া যায়। তো এই কারণে দেখা যায় কি, যদি কোনোভাবে ওই দেখো দেখো বিষয়গুলো কতটা সোজা। আহ যদি পোকামাকড় নাও থাকে, কেমন হইতে পারতো বলো তো? যে বাতাস, এগুলো চিন্তা করো, বাতাস, বাতাসে কিছুটা এই যে বালু বালু দানা উড়ে গিয়ে এইখানে মিলিত হইলো, তাহলেও কিন্তু ঘটনা ঘটে যাবে। এখানে কি হবে? বীজ তৈরি হবে। এই যে এই পাইপের মাধ্যমে এসে ভিতরের অংশে বীজ তৈরি হবে, তাই না? তো তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা এই দুইটা অংশ থাকতেই হবে বাচ্চা হইতে হইলে। তো খুবই গুরুত্বপূর্ণ অংশ, আর বাকিগুলা থাকলে উপকার, না থাকলেও ক্ষতি নেই। কেননা তুমি চিন্তা করো যে আম এই যে দলমন্ডল বা পাপড়ি, পাপড়ি তো আকর্ষণ সৃষ্টি করে, তাই না? তো আমরা কি দেখি না যে এমনও তো কিছু জিনিস কিনে ফেলি আমরা বাজার থেকে, যেগুলো দেখতে হয়তো বা অতটা আকর্ষণীয় না, কিন্তু আমাদের প্রয়োজনীয় বিধায় আমরা কিনে ফেলি। ঠিক ব্যাপারটা এইরকম। এখন হচ্ছে আমরা সেটা, পাপড়ি হইলেও ভালো, না হইলেও ভালো, কিন্তু যে দুইটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদের জন্য পুংস্তবক আর স্ত্রী স্তবক। ঠিক আছে? যে কারণে দেখো, স্ত্রী স্তবকে মূল যে একটা কথা বলছে যে অত্যাবশ্যকীয় অংশ, এটা আমরা পরে পড়বো, কিন্তু আগে পুংস্তবকটা পড়ি। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট বললাম যে এই দুইটা জিনিস থাকতে হবে। এই যে দেখো, এটা অত্যাবশ্যকীয় অংশ, মানে ছেলে আর মেয়ে থাকতে হবেই নতুন বংশ বিস্তার করার জন্য। বোঝা গেল? আরো বড় হলে আরো ভালোভাবে বুঝতে পারবা। তো চলো পুংস্তবক পড়ি। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ, মানে অবশ্যই থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলে, আর শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে।
তাহলে যেহেতু এখানে বলে ফেললো, তাহলে তো আমি তোমাদেরকে দেখানো ছাড়া তো আমি এখান থেকে আগাবো না। দেখো এই অংশটাই, এই যে এই অংশটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এই সম্পূর্ণটা অংশকে বলে পুংস্তবক। এখন আমি এটাকে দেখাবো, এরা কি বলতেছে সেটা দেখাবো। তো এটা হলুদ কালার দিয়ে দেখাই। দেখো পুংকেশর, ওই সম্পূর্ণ পুংকেশরের এই যে ফুলের অংশে এই যে এরকম একটা ছোট্ট দণ্ড, এই কালারটা ভালো বোঝা যাচ্ছে না, হয়তো আমি লাল কালার দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে দণ্ডের মতো অংশ থাকে, এই অংশটাকে বলতেছে পুংদণ্ড। আর সামনে এই যে আমি একটা বলের মতো অংশ দেই, এই শীর্ষের থলির মতো অংশ, মানে এই যে একটা বলের মতো আমি দিলাম, এটাকে একটা থলে মানে ব্যাগ চিন্তা করতে পারতেছো না, এটার ভিতরে কিছু কিছু জিনিস থাকতে পারে। এই অংশটার নাম দিয়েছে হচ্ছে পরাগধানী। তাহলে এইটাকে বলে হচ্ছে পুংদণ্ড, এইটাকে বলে পরাগধানী। তো বুঝছো আশা করি। তো এই পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে। মানে এই পরাগধানুর মধ্যে আবার কি থাকবে বলতো, আমি রেণু কিন্তু অলরেডি শিখাইছি। এই যে ছোট 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 বিন্দু বিন্দু অংশ, এটাকেই বলে পরাগ রেণু। আশা করি ক্লিয়ার। এই চিত্র থেকে অবশ্যই তোমরা বুঝে যাওয়ার কথা। তারপরে আবার এখানে এসে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই ছবিটাকে কি আমি আরো একটু জুম করব? দেখো চলো। আচ্ছা, আর হয়তোবা ঝাপসা হয়ে যাচ্ছে। আম, মানে এই যে দেখো, বোঝার চেষ্টা করো। এই যে লাঠির মতো একটু অংশ, এই যে এই অংশটুকু, এতটুকু অংশ হচ্ছে দণ্ড, পুং দণ্ড। আর এই যে থলের মতো অংশটুকু, এটা হচ্ছে ওর পরাগধানী বা ধ্বনি, মানে এমন একটা জিনিস, একটা থলে। সেই থলের মধ্যে আবার ছোট ছোট এরকম ডট 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 পাওয়া যাবে। এই জিনিসটা হচ্ছে রেণু। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো পরাগ রেণুটার মধ্যে কি থাকে? পুরুষ কোষ। আর পোকামাকড়, তোমরা পুরুষ কোষ কি নারী কোষ কি এগুলা ভবিষ্যতে শিখবা, আপাতত মুখস্থর মতো করে নিও। তো পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে, যেটা আমি বললাম যে একটা মৌমাছি বা প্রজাপতি বা মশাও হইতে পারে, যে ওরা যখন ওদের ওদের গায়ে যখন লাগে, লেগে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে যখন পতিত হবে, এই প্রক্রিয়াকে বলে পরাগায়ন। তাহলে পরাগায়নের সুন্দর আহ সংজ্ঞাও পেয়ে গেলাম। যদিও সংক্ষেপে যদি পরাগায়ন চিন্তা করো, সেটা হচ্ছে উদ্ভিদের বংশবিস্তার প্রক্রিয়া। কারণ এখানে কি হচ্ছে বলতো, যে পুরুষ কোষ গিয়ে স্ত্রী কোষের সাথে মিলিত হচ্ছে, তখনই কি, যদি মিলিত হয়, মিলিত হওয়া মানে কি, যে মুরগি ডিম দিল, সেই ডিম থেকে তা দিয়ে বাচ্চা হইলো, মানে কি, মুরগি ডিম পারলো মানেই বলতে পারো যে বাচ্চা দেওয়ার জন্যই তো, মানে মুরগির যে ছানা বলে ওই ছোট্ট বাচ্চা দেওয়ার জন্যই তো ডিম পাড়া। তো ব্যাপারটা অনেকটা এইরকমই, যে জাস্ট এই সম্পূর্ণ অংশটা, যে পুরুষ কোষে, পুরুষ কোষ স্ত্রী গর্ভমুণ্ডে যখনই মিলিত হইলো, তখনই সেই প্রক্রিয়ার মাধ্যমে নতুন চারা তৈরি হওয়ার একটা ঘটনা ঘটলো। আর এই জিনিসটাই হচ্ছে পরাগায়ন। আশা করি তোমরা পরাগায়ন সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝছো। এই যে দেখো, এইখান থেকে এই ডট গুলা জাস্ট এই গর্ভমুণ্ডে গিয়ে যখন পড়বে, তখনই এই নালীর মাধ্যমে এসে এখানে গর্ভাশয়, ঠিক এখানে বাচ্চা তৈরি হবে। ঠিক আছে, আমি বারবার বাচ্চা বলতেছি, উদ্ভিদের ক্ষেত্রে তো বাচ্চা বলে না, ধরো নতুন চারা তৈরির জন্য যে বীজ, সেটা তৈরি হবে। আশা করি বুঝছো। স্ত্রী স্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। ঠিক এই দুইটা জিনিস অত্যাবশ্যকীয় অংশ, তো তোমরা মনে রাখবা। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বক হলো স্ত্রী কোষ। তাহলে দুইটা কোষ মিলিত হয়, তোমাদেরকে বারবার বলতেছি, সেটা হচ্ছে একটা পুরুষ কোষ আর স্ত্রী। এই দুইটা যখন মিলিত হবে, সেইখান থেকে কি হবে, বাচ্চা তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল? এখন বুঝলে বোঝো, না বুঝলে ভবিষ্যতে বুঝবা। ঠিক আছে। আচ্ছা, এর পরের অংশ চলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, যখন মিলিত হয়ে গেল, তারপরে কি ঘটনা ঘটবে সেগুলা নিয়ে এখন আলোচনা। আচ্ছা, আমার আবারও বেশ অনেকক্ষণ হলে কথা বলতেছি, দেখে নেই যে ক্লাসটা কতটুকু হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা হয়তো বা ধৈর্য রাখতে পারবা না। সেই হিসেবে কি আমি ক্লাসটা এখানেই শেষ করব, নাকি তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ পড়ায় দিব? আচ্ছা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরছো হয়তো, একটানা না দেখতে পারলেও পরে এখান থেকে টেনে টেনে আবার দেখে ফেলো। ঠিক আছে, আমি তোমাদের উপর ভরসা করেই লেকচারটা লম্বা করলাম, এবং আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটা দেখবা। তো পরবর্তী, আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা কিন্তু
হচ্ছে যে এই সম্পূর্ণ অধ্যায়ের উপর জাস্ট আমরা প্রশ্ন সলভ করব, যেটা আমরা এই ভিডিও শুরুতেও কিন্তু প্রশ্ন সলভ করছি, কিন্তু এরপরে আরো ডিটেইলসে সব সলভ করব, মানে মূল যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সেগুলো সলভ করব। ঠিক আছে? তো ভয় নাই, ইনশাল্লাহ সব প্রস্তুতি হবে এই চ্যানেল থেকে। চ্যানেল থেকে একটানা কথা বলতে বলতে অনেক শব্দ একসাথে মিলিত হয়ে যাচ্ছে। মানে একদিকে পুরুষ কোষ স্ত্রী কোষ মিলিত হচ্ছে, আর একদিকে আমার কথা কথার সাথে মিলিত হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা হয়তো বা এই কথাটা বোঝোনি, যারা যদি কোনো গার্জিয়ান দেখে এই ভিডিও, তো সে বুঝতে পারবে। যাই হোক, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, ফুল আর ফুল মিলিত হইলো তো কি হইলো? ফুল মিলিত হইলো, এখানে দুইটা জিনিস হতে পারে ডাইরেক্ট, মানে একদম সরাসরি বীজ গঠন হইতে পারে, অথবা ফল উৎপন্ন হইতে পারে। তো ফল উৎপন্ন হওয়ার নিয়ে আমরা এখন পড়বো, যে স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, যেটা পড়ে আসছে। ডিম্বক হলো স্ত্রী কোষ, পড়ে আসছে। তো পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়, পড়ে আসছি। এই প্রক্রিয়াকে বলে নিষেক। তাহলে নিষেক কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে। তাহলে পুরুষ কোষ আর স্ত্রী কোষ একসাথে একদম সফলভাবে মিলিত হওয়াকেই বলে নিষেক। মানে তুমি ধরে নিতে পারো যে, এটাও বলা আমার ঠিক হচ্ছে না, তারপরে বলতেছি, যে কাউকে ধরো কোনো একজনকে পছন্দ, আহ কোনো কারণে পারিবারিকভাবে তার সাথেই তার বিয়ে হয়ে গেল। তো এই যে সফলভাবে তাদের মিলন হইলো, একসাথে মিলিত হইলো, এটাই হচ্ছে নিষেক। তো উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা কি? ফুলের ওই যে পুরুষ কোষের সাথে স্ত্রী কোষের মিলিত হয়ে যাওয়া, মানে ওই যে ডট 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 ওই অংশগুলো একটা অপরটার সাথে মিলিত হওয়াকে নিষেক বলে। আশা করি মনে পড়ে গেছে। নিষেকের পর গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। তাহলে যে ডিম বা এই যে ফোটা ফোটা অংশ, এটা কি হয়? বীজ হয়ে যায়। আর এই যে নিষেক হলো, নিষেকের পরে যে গর্ভাশয়, মানে আমরা যে আগের পেজে একটু আরেকবার দেখে আসি কেমন, চলো দেখে আসি। এখানে তো একদম ধ্বংস করে ফেলছি, মনে হচ্ছে এখানে বম টম আমি মারছি। আচ্ছা, এই যে এই অংশটা ফলে পরিণত হবে, জবা ফুলের ক্ষেত্রে কিন্তু হবে না। উদাহরণস্বরূপ বলতেছি, ধরো এটা আমের ক্ষেত্রে চিন্তা করো, যে এটা আমে পরিণত হবে, আর ওই যে ছোট্ট ডট ছিল ওইটা হবে বীজে পরিণত হবে। সে বীজটাকে, এই যে আমের বীজ, আম থেকেই চিন্তা করি যে একটা ফল, সে ফলের একদম ভিতরের অংশ হচ্ছে বীজ, এবং বাহিরের অংশ থাকে তিনটা স্তর। প্রথমেরটা কি? ফলের আমের একটা কি বলে, চামড়া থাকে না, সেটাকে বলে বহির্ত্বক। আর তার ভিতরে, ত্বক মানেই কিন্তু চামড়া, আর তার ভিতরে একটা রসালো অংশ থাকে, তাই না? এই রসালো অংশটা হচ্ছে মধ্যত্বক, মানে মাঝের ত্বক। আর অন্তত্বক মানে, দেখো এই যে একটা বীজ আমরা দেখতে পাচ্ছি না, ঠিক এই বীজের উপরে পাতলা করে, পাতলা করে, এই যে দেখো একটা পাতলা হলুদ কালার আঁকাচ্ছি, এই যে পাতলা করে অংশটা, এটা হচ্ছে অন্তত্বক। মানে তোমরা যখন একটা আম খাবা এর পরের বার, তোমরা দেখবা যে ওখানে পাতলা একটু পিচ্ছিল জাতীয় একটা পর্দার মতো থাকে, ওই পর্দাটা হচ্ছে অন্তত্বক। ঠিক আছে, তোমরা কিন্তু খেয়াল করবা। আর ওই পর্দার ভিতরের এই যে এই অংশটা, হলুদ কালারটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে না, তারপরে দেখো এই অংশটা হচ্ছে বীজ। তো এই বহির্ত্বক, মধ্যত্বক আর অন্তত্বক, এই তিনটা একসাথে মিলে আমরা বলি পেরিকার্প। তাহলে তোমাদের প্রশ্ন আসবে পেরিকার্প কি? তো এগুলো পড়ে পড়ে রাখবা, যে ফলের দুইটি অংশ রয়েছে, যেমন পেরিকার্প আর বীজ। মানে ফলকে মোটামুটি দুইটা অংশে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে বীজ আর আরেকটা হচ্ছে পেরিকার্প। তো বীজ হচ্ছে জাস্ট এতটুক, আর বাহিরের এই সম্পূর্ণ, এই যে এই সম্পূর্ণ অংশ, এগুলো সব পেরিকার্প। তো পেরিকার্পের আবার রয়েছে তিনটা স্তর, যেমন বহির্ত্বক, মধ্যত্বক, অন্তত্বক। তো তোমরা এগুলো পড়ে নিবা, আমি তো বুঝাই দিলাম। আচ্ছা, আমি পড়াই দিচ্ছি। বহির্ত্বক হলো ফলের খোসা, মানে ফলের চামড়াটা, এই যে সবুজ অংশ, এটাই হচ্ছে সবুজ, লাল যে কোনো কালারই হইতে পারে। পেঁপে পেকে গেলে বা আম পেকে গেলে তো হলুদ কালারের মতো হয়, তো কালার কোনো বিষয় না। বহির্ত্বক হলো মূলত ফলের খোসাটা। বা লিচুর ক্ষেত্রে কি, গোলাপি বা এটাকে কি কালার যে বলবে, ধরো লিচু কালার। আচ্ছা, বহির্ত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশ সমূহকে রক্ষা করে। আচ্ছা, আমের চামড়া বা যে কোনো ফলের চামড়াই তো তার ভিতরে যাতে ফলটা নষ্ট না হয় সেটা চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় যে আমরা কোনো ছিদ্র দেখতে পাই ত্বকে, তার মানে কি ভিতরে পোকা প্রবেশ করছে না, তখন তার মানে কি ওই ভিতরের অংশটাকে কি সে রক্ষা করতে পারছে? উত্তর হচ্ছে পারেনি। তো মূল কাজ ওই চামড়ারই থাকে, যে ফলটা যাতে ভালো থাকে। মধ্যত্বক সাধারণত রসালো, এটি আমরা খাই। তো আমরা লিচুর কথাও যদি চিন্তা করি, একটা লিচুই একাই নাও, এটা ধরে নাও লিচু, এই যে ভিতরে একটা বীজ, হ্যাঁ, এটা এটা লিচু। তো এই লিচুর আমরা কি চামড়াটা ফেলে দেই?
ভিতরের রসালো অংশটা খায় আর বীজটাকে ফেলে দিলে ওইখান থেকে কিন্তু নতুন চারা হয়, তাই না? তো মধ্যত্বক, আমরা ভিতরের মধ্যত্বকটা খাই। আমের ক্ষেত্রে কি, এই যে এটা হচ্ছে মধ্যত্বক, এই যে রসালো লাল অংশটা এটা হচ্ছে মধ্যত্বক, এটাই আমরা খাই। এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তত্বক, অন্তত্বক হচ্ছে বীজে ঢাকা থাকে, বীজের উপরের পাতলা আবরণের অংশটাই হচ্ছে অন্তত্বক। এই যে আমি এটা দেখাইছি, এই হলুদ কালার অংশটাই এক্ষেত্রে অন্তত্বক। আচ্ছা, এখন সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র আমরা জাস্ট এই চিত্রটাও শিখবো এবং এটা তোমাদের HW থাকবে, মানে বাসার হোম ওয়ার্ক। তোমরা এটা অবশ্যই বারবার প্র্যাকটিস করবা, ন্যূনতম 3 বার প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই চিত্রটাকে আমরা বুঝাবো, হ্যাঁ? আচ্ছা, আমরা আরেকবার একটু উপর থেকে দেখে আসি যে আমরা কি পড়বো এখন। সপুষ্পক মানে কি ছিল? যে উদ্ভিদের ফুল আর ফল হবে তার। সপুষ্পক কি? উদ্ভিদ, উদ্ভিদ মানে গাছ। সেটার কি জীবন চক্র, মানে জীবন চক্র মানে একটা একটা চক্র আমরা চিন্তা করব, যে চক্রের মধ্য দিয়ে আমরা দেখব যে একটা উদ্ভিদ ছোট্ট কিভাবে জন্ম থেকে মৃত্যু, এটাই তো আমাদের চক্র। মানে এটা প্রাণীর ক্ষেত্রেও, যে আমাদের ছোট্ট বাচ্চা বা বাল্যকাল বা ভ্রূণ অবস্থা, আমরা মায়ের পেটে থেকে কবরে যাওয়া পর্যন্ত এই সম্পূর্ণ অংশটা যে চক্র, সেটাকেই বলা হয় জীবন চক্র। তাহলে উদ্ভিদের জীবন চক্র কেমন হবে? যে একটা বীজ, বীজ থেকে ও ছোট্ট একটা চারা গাছ হবে, সেই চারা গাছ থেকে বড় উদ্ভিদ হবে, একটা সময় ওই গাছটাও মারা যাবে এবং মাটির সাথে মিশে যাবে। তো এইটাই হচ্ছে উদ্ভিদের জীবন চক্র। তো চলো আমরা এখন দেখি কিভাবে হয়। এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপে ছিল বীজ, তারপরে আহ পরিবেশ থেকে প্রয়োজনীয় আলো বাতাস পানি নিয়ে কি হইলো? অঙ্কুরোদ্গম হয়েছে। অঙ্কুরোদ্গম হওয়ার পরে মানে চারা গাছ সৃষ্টি হলো, এটা কিন্তু চারা, ঠিক আছে? আমি সুন্দর করেই লিখে দেই, এটা 2 নাম্বার ধাপ। তোমরা মনে মনে মানে কি বলবো, যে মনে রাখবা অবশ্যই। এটা চারা গাছ। সেইখান থেকে দেখো, এই যে আচ্ছা, অঙ্কুরোদ্গম মানে চারা গাছ সৃষ্টি হচ্ছে, বা চারা গাছও বলতে পারো, এটাও চারা গাছ এটাও চারা গাছ। মানে এইখান থেকে আরো কয়েকটা পাতা হয়েছে, এটা চারা গাছ। এবং এই চারা গাছ একটা সময়, মানে এগুলো কিন্তু ধরে নাও যে এখান থেকে এটা হইতে 3 দিন সময় নিছে ধরে নাও, এবং এইখান থেকে এটা হইতে 5 দিন হয়তো বা সময় নিছে। তারপরে এই চারা গাছ থেকে একদম পূর্ণাঙ্গ বড় একটা গাছ তৈরি হয়তো হয়তো বা 30 দিন সময় নিছে, তাই না? তারপরে কি হয়? এই পূর্ণাঙ্গ গাছে ফুল হয়, ফল হয়। এই ফুল হইতে হয়তো বা আরো 5 দিন সময় নিছে। তারপরে এই ফল, সম্পূর্ণ ফল হইতে হয়তো বা আরো 15 দিন সময় নিছে। এই ফল থেকে আবার কি হবে? একটা ফল চিন্তা করো, যে এই হচ্ছে ধরো একটা ফল। এই ফল থেকে কি হবে? এই ফলের বাইরের অংশটা বহির্ত্বক, আর ভিতরে আমরা পাই বা পেরিকার্প অংশগুলা পাই, আর তারপরে পাই আমরা একটা বীজ। এই সেই বীজটা হচ্ছে এই সেম এইভাবে ঘুরতেই থাকবে। মানে এই গাছ, এই ফল দেওয়ার পরে এই গাছটা মারা যাবে, বা যে গাছগুলা হয়তো বা অধিকবার বারবার ফল দেয় তারা বেশ কিছু সময় ফল দিবে, দেওয়ার পরে একটা সময় ওই গাছটা মারা যায়। যেটা হচ্ছে আমাদের সৃষ্টি জগতের এইটাই নিয়ম, যে যে জন্ম নিবে বা যে যার জীবন আছে, সে একটা সময় মৃত্যুবরণ করবেই করবে। তো এই সম্পূর্ণ চক্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখানে পড়ে নিবা। যেমন দেখো এখানে বলতেছে যে চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। আচ্ছা, এগুলো তোমরা নিজের মতো পড়ে নিবা এবং এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু নিজে পড়ে নিবা। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই। এই যে এখানে তোমরা ছোট মানুষ, বুঝতে হয়তো বা ভুল করতে পারো, যে আমি কিছু সময় লিখছি, এই সময়গুলো কি মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে না। এই সময়গুলো সঠিক কিনা আমি তাও জানি না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। মানে চিন্তা যদি করি যে 3 দিন, 3 দিন সময় লাগছে বীজ থেকে অঙ্কুরোদ্গম হইতে, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে তোমরা আগে একদম কোলে ছোট্ট বাবু ছিলা, তখন হয়তো বা বয়স কত ছিল? 1 বছর এরকম। তারপর তোমরা যখন হচ্ছে স্কুলে যাওয়া শুরু করলা, তখন হয়তো বা 6 বছর 7 বছর এইরকম। তো এই যে ধাপে 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 চেঞ্জ হয়েছে, একটা সময় হয়তো বা তুমি আমি সবাই যখন অনেক বড় হয়ে যাব, বা যখন আমাদের আয়ু শেষ হয়ে যাবে, তখন আমরা মারা যাব। তো আমি এই জিনিসটাই বোঝাচ্ছিলাম, যে একটা গাছ ধীরে ধীরে ছোট থেকে বড় হয় এবং এতে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু যতই সময় লাগুক না কেন একটা সময় গাছটা মারা যাবে। কিন্তু এই যে মারা যাওয়ার আগে সে তার জীবনকাল কিভাবে পার করলো, এই সম্পূর্ণ চক্রটাই হচ্ছে উদ্ভিদের জীবন চক্র। এগুলা তুমি পড়ে নিবা, আমার ভরসা তোমরা পারবা। আচ্ছা, উদ্ভিদ যেমন জীবন চক্র আছে, প্রাণীরও আছে। আমরা এখানে একটা, এখানে আমরা ধরতে পারি এটা হচ্ছে প্রথম স্টেজ,
যে ডিম ছিল, এই ডিমে কিছুটা তাপ দিবে, তাপ দেওয়ার পরে একটা সময় যে ছোট্ট ডিম ফুটে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা বের হইলো, মানে পাখির ছানা। সেখান থেকে এই যে বাচ্চা মুরগি, এই বাচ্চা মুরগিটা একসময় কিন্তু বড় হবে, বড় হয়ে এই ডিম পারবে। এমনও হইতে পারে তুমি বড় হওয়ার আগে একটু মাঝারি সাইজ হয়েছে, তুমি রান্না করে খেয়ে ফেলছো, তার মানে ওর জীবন চক্র এখানেই শেষ। তো ঘটনা হচ্ছে যে ইন জেনারেল কেসে যখন একটা মুরগিকে স্বাভাবিকভাবে বাঁচতে দেওয়া হবে, তখন ও কি করবে? শুরুতে ছোট্ট বাচ্চা থেকে ধীরে ধীরে খাবার খেয়ে খেয়ে বড় হবে, বড় হওয়ার পরে ও নিজেও ডিম দিয়ে আরো বাচ্চা টাচ্চা দেবে, কিন্তু একটা সময় আমরা খাই বা না খাই ও কিন্তু মারা যাবে। তো এটা হচ্ছে প্রাণী জীবন চক্র। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবা, তোমরা মানুষের জীবন চক্র আঁকাবা, হ্যাঁ? আঁকাতে হবে না, সরি, মানে তোমরা চিন্তা করবা মানুষের জীবন চক্র কেমন হইতে পারে, ঠিক আছে? তো এইখানে যে এগুলা মুখস্থ করে ফেলবা, মুখস্থ মানে ভালোভাবে পড়বা, কোনো কিছু না বুঝলে আমাকে বলবা, এক দুই লাইন পড়াই দেই। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটা নির্দিষ্ট জীবন চক্রে অতিক্রম করে। এই যে এটা একটা জীবন চক্র, এটা একটা জীবন চক্র। তো জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায়, বংশ বিস্তার করে। আমরা এগুলা কিন্তু প্রথম লেকচারে সব শিখছি। একসময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবন চক্রের বিভিন্ন ধাপে মিল রয়েছে। উদ্ভিদের বীজ আর মুরগির ক্ষেত্রে ডিম, মানে এই যে উদ্ভিদ যেমন এরকম বীজ দিচ্ছে, আর বীজ, আর প্রাণীর ক্ষেত্রে কি দেয়? ডিম দেয়। তো মানে মূলত যেটাই দিক না কেন, একটা সময় সে ছোট্ট একটা জায়গা থেকে জন্ম নিবে, একটা সময় ধীরে ধীরে বড় হবে, বড় হওয়ার পরে আবার ডিম দিবে, কিন্তু এরকম করতে করতে এও এক সময় মারা যাবে, এক সময় এই গাছটাও মারা যাবে। কিন্তু এই যে সে একটা জীবন পার করলো, এই সম্পূর্ণ জীবনটাই হচ্ছে জীবন চক্র। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা জীবের প্রজনন সম্পর্কে কিছু জানলাম। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে জীবনের কোনো এক পর্যায়ে জীব থেকে নতুন অনুরূপ, মানে একই রকম নতুন যে জীবের সৃষ্টি হয়, এই নতুন জীবের সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এটা লিখে প্র্যাকটিস করবা। প্রজননের গুরুত্ব। আচ্ছা, এটা আমি বই পড়ে না, তোমাদের সাথে এমনি গল্প করি। আর এটাই হয়তো বা লাস্ট টপিক, তাই না? হ্যাঁ, এরপরে জাস্ট অধ্যায়, মানে প্রশ্ন আর কি, অনুশীলনী, তোমরা ওগুলো সলভ করবা। আমি বলি তোমাদেরকে, প্রজনন, প্রজনন মানে আমরা কি শিখলাম? যে যে জীবটা ছিল ঠিক ওর একটা বাচ্চা দিবে, এটাই ওর প্রজনন, এটাই, তাই না? এখন চিন্তা করো যদি প্রজনন না হইতো তাহলে কি ঘটনাটা ঘটতো। আমি প্রথম লেকচারে তোমাদেরকে পড়াইছি যে ডাইনোসর ছিল। তো ডাইনোসর বা যেটাই চিন্তা করো না কেন, যে আমরা যদি বাসার হাঁস মুরগির কথাও চিন্তা করি, এটা তো আমরা সবাই জানি, বা গরুর কথাই চিন্তা করি, এখানে যেহেতু গরুর ছবিটা সামনে আছে আমি গরু দিয়ে বলতেছি। আচ্ছা, এই গরুটা কি করলো? মানে ও তো একসময় এরকম ছিল, ছোট্ট ছিল, ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে টোরে ও আর কোনো বাচ্চা দিল না। তুমি চিন্তা করো তো, একটা সময় যদি সব এই গাভী, মানে যারাদের বাচ্চা দেওয়ার কথা ছিল, ওরা যদি বাচ্চা না দেয়, বাচ্চা দিক বা না দিক, মানে ভাগ্য ভালো যে সম্পূর্ণ আমার ল্যাপটপে মাত্র 6% চার্জ ছিল। আহ ভাই, এই লেকচারটা যদি আমার আবার নিতে হতো রোজা থেকে, মানে আমি জাস্ট আমার ধৈর্য হারাই ফেলছিলাম, ঠিক আছে? তো ভাই সংক্ষেপে শেষ করি। যে ভাই বা আপু, কেউ যেই দেখো না কেন, সবার জন্য আর কি। তো প্রজননের যে গুরুত্ব দেখো, এই গরু বা গাভীটা যদি বাচ্চা না দেয়, তো এ তো একসময় মারা যাবেই, তারপরে কি আমরা গাভী নামক আর কোনো কিছু দেখবো? মানে এই গরু নামক প্রাণীটা পৃথিবী থেকে হারিয়ে যাবে না? সেম ভাবে সেটা মানুষ হোক, মুরগি হোক, মানে নতুন ভাবে যদি একটা নতুন বাচ্চা জন্ম না দিয়ে সে মারা যায়, বা যে কোনো একটা প্রাণীর কথা চিন্তা করো বা উদ্ভিদের কথা চিন্তা করো, তারা যদি বাচ্চা না দেয়, তাহলে কি ওদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে থাকবে? উত্তর হচ্ছে না। তার মানে প্রজননের যে মূল গুরুত্ব, সেটা হচ্ছে যে পৃথিবীতে ওই
বৈশিষ্ট্যের প্রাণীটার অস্তিত্ব টিকে রাখার জন্য প্রজনন করতেই হবে। তো প্রজনন কি? প্রজনন হচ্ছে একটা জীব থেকে নতুন জীবের বংশবিস্তার হওয়া, মানে সরি, মানে বংশবিস্তার হওয়াটাই হচ্ছে প্রজনন। সে প্রজননটা কি? ঠিক একই রকম একটা জীব থেকে আরেকটা জীব সৃষ্টি হওয়া। তো চলো আমরা এটা লাস্ট পড়েই শেষ করি, যে জীব মাত্রই মরণশীল, যে কথা আমি বললাম। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবীতে একসময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু, আচ্ছা আমি এটা জুম করিনি, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতেছ। এবং এর সংখ্যা বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, তাহলে এই অংশটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সংজ্ঞা আকারে আসবে। তো এটা আমি সুন্দর মতো দাগাই দিই, যে প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে। প্রতিরূপ মানে ঠিক একই রকম দেখতে আরেকটা প্রাণী, তাহলে প্রতিরূপ কি? ঠিক ওই রকম দেখতে আরেকটা প্রাণী সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়, সেটাকেই বলে প্রজনন। আর এইভাবে বছরের পর জীবের নিজের পরিবেশে টিকে আছে। তো এক কথাতে যদি বলি প্রজননের গুরুত্ব কি? প্রজননের গুরুত্ব এইটাই, যদি প্রজনন বা বংশবিস্তার না হয় তাহলে ওই প্রাণী পৃথিবী থেকে হারায় যাবে, ওই প্রাণী আমরা আর দেখতে পাবো না। তো ওদেরকে রক্ষা করতে হলে, প্রাণীকে রক্ষা হতে হলে অবশ্যই আমাদের যেটা করতে হবে, যে প্রজনন চালায় যেতে হবে। তো এটা হইলো। আচ্ছা তোমাদের অনুশীলনীটাও একটু দেখাই দেয় কেমন, যেহেতু ক্লাস লম্বা করেই ফেলছি। আচ্ছা, জীব মাত্রই, দেখো, জীব মাত্রই খাবার গ্রহণ করে। এখানে অনেক উত্তর হতে পারে, খাবার গ্রহণ করে বা অক্সিজেন গ্রহণ করে। হ্যাঁ, তো আমি দিলাম খাবার গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের পানি ও বায়ু প্রয়োজন। উদ্ভিদের, আচ্ছা আমরা তিনটা জিনিস দেখছিলাম, পানি, বায়ু, আরেকটা কি তোমরা মনে করো তো? এই যে সূর্য মামা, ঠিক আছে, মিস্টার সান। তাহলে এখানে কি লিখবো? সূর্য না, লিখবো যে আলো প্রয়োজন। কেমন? কেন লিখলাম আলো, সূর্য না লিখে? আচ্ছা আমরা কি খেয়াল করছি যে আমরা অনেক সময় রুমের মধ্যেও কিছু কিছু গাছ রেখে দেই, বা চিন্তা করো যে সমুদ্রের নিচেও কিন্তু গাছ আছে, তাই না? ওইখানে কি ওইখানে সূর্যের মূলত কি পড়ে? সূর্যটা তো পৌঁছে না, সূর্যের আলো পৌঁছে। তাহলে আমরা এই অপশনটাতে লিখলাম খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আলো প্রয়োজন। আচ্ছা, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো বলতো কি? এই যে ফুলের রঙিন কি অংশটা কি ছিল বলতো? পাপড়ি। পাপড়ি, বা এটাকে আমরা কি বলতাম? দল। ঠিক আছে, ভুল হইলে তোমরা ঠিক করে নেবে। বীজ থেকে নতুন চারা তৈরি হয়। চারা তৈরি হয়, তোমরা লিখে নিও। এখন টিক চিহ্ন পড়ি। আচ্ছা, এই টিক চিহ্নকেই বলা হয় এমসিকিউ। আমি এরপর থেকে এমসিকিউ শব্দটাই বলবো, অর্থাৎ মাল্টি, আচ্ছা ওইটা ইংরেজি শুনে লাভ নাই, মানে টিক চিহ্নটাকে আমি হয়তো তোমাদের মাঝে মাঝে বলবো এমসিকিউ, তো তোমরা বুঝে নিও। মানে টিক চিহ্নর ইংরেজি নাম হচ্ছে এমসিকিউ, এই আর কোনো কথা না। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে বলো তো? কি ত্যাগ করে? তোমাদেরকে কিন্তু আমি শিখাইছি। নাইট্রোজেন না, জলীয় বাষ্প না, অক্সিজেন। হ্যাঁ, উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে। আমি কিন্তু বলছিলাম অক্সিজেন ত্যাগ করা মানে ছেড়ে দেওয়া। জীবনের, সরি জীবনের না, জীবের শক্তি কোথা থেকে আসে? কোথায় থেকে আসে? বায়ু থেকে, মাটি থেকে, পানি থেকে, না খাদ্য থেকে? যে কোনো জীব শক্তি পায় কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে। তাহলে উত্তর সঠিক, খাদ্য। আর এগুলা কি? এগুলা ভুল। হ্যাঁ, আচ্ছা আমি শুধু সঠিক, সঠিকটাতে টিক দিচ্ছি, খাদ্য থেকে। ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? কুড়ি মানে কি বলছিলাম? যখন ফুলটা ফোটেনি, একদম বাচ্চা অবস্থায়, তখন কি বৃতি ছিল না? এই যে মনে করো এরকম এরকম ছিল, যে একটা বৃতি, এটার ভিতরে ফুল আছে। হ্যাঁ, আর এই যে এরকম। তোমরা হচ্ছে গোলাপ ফুল তো সবচেয়ে বেশি পরিচিত, তাই না? সে গোলাপ ফুলে এই যে এরকম ভাবে ভিতরে কি গোলাপ থাকে, এটার ভিতরে গোলাপ থাকে। তো ওই বৃতিটা কি করে? অন্যান্য অংশকে রক্ষা করে। আচ্ছা, এবার বলতেছে শুদ্ধ বাক্যে হলো, বাক্যে সু লিখবো, অশুদ্ধ বাক্যে অ লিখবো। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। কি তৈরি করে? আশা করি তোমরা জানো যে ওইখানে কি অন্য কারো সাহায্য লাগলো, যে আমরা কোনো সাহায্য করছি? না, প্রকৃতি থেকে নিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে না? অর্থাৎ এটা সঠিক, শুদ্ধ, সু লিখলাম। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। এটা কি সঠিক? আমরা কি পাতাতে পরাগরেণু দেখছি?
বলো দেখছি? না, আমরা কি দেখছিলাম? ফুলে আছে পরাগরেণু, ফুল, এটা চিন্তা করো। আর এই যে একটা লম্বা লাঠির মতো থাকে, ওইখানে এই যে এগুলা হচ্ছে পরাগরেণু। হ্যাঁ, এগুলা বিভিন্ন ছিল। ঠিক আছে, নতুন করে আবার জবা আঁকানো হয়ে গেল। তাহলে কিন্তু পাতাতে কিন্তু থাকে না, ঠিক আছে। তার মানে এটা কি হবে? মানে মিথ্যা। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা কি বলতো? সত্য। কেন সত্য? কি বললাম? উদ্ভিদ হোক আর ভাই যেই হোক না কেন, জীব হলেই সে কি করবে? নিঃশ্বাস নেওয়ার সময় কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে জীব হলে অবশ্যই অক্সিজেন গ্রহণ করবে। আচ্ছা, আমার আর এনার্জি নাই। এগুলা তোমরা পড়ে নিও, বা যদি মনে হয় যে তোমাদের এই প্রশ্ন সলভ রিলেটেড হেল্প লাগবে, মানে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে বোঝায় করে দিব, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। আর ভিডিও লাগলে অবশ্যই ভিডিওতে সুন্দর করে একটা লাইক দিবা। আর তোমার আহ, যে বন্ধু বান্ধবী, তাদের উপকারের জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবা। ঠিক আছে, একসাথে মিলেমিশে শিখবা। আর তোমরা যদি আমার কাছে পরীক্ষা দিতে চাও যে অধ্যায়টা কেমন প্রস্তুতি হইলো, বা কেমন তোমরা করতেছো, কতটুক বুঝলা, এটা যদি যাচাই করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা এই নাম্বারে। আমি তোমাদেরকে তারপরে সেখানে এটার বিস্তারিত জানিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। এতক্ষণ আমি সাথে ছিলাম পাভেল, তোমরা দেখতেছিলা লার্ন উইথ পাভেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।